এর যে সেশন আজকের মতো ছিল হচ্ছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে জব পোর্টাল কতটা সহায়ক, তো এই বিষয়ে আমাদের লাইভ আলোচনা। তো আজকে আলোচনায় আজকে আলোচনা অনুষ্ঠানের আমাদেরকে ইনভাইট করার জন্য আমাকে ইনভাইট করার জন্য আমি এক্সিলেন্স বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি, কর্মকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেখছেন তাদের আমাদের পুরো সেশন উপস্থিত থেকে আপনাদের কমেন্টস দিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন সমূহ লিখে জানানোর জন্য সবাইকে নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যারা এই মুহূর্তে আছেন ঝটপট আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চলে যাব রূপম স্যারের কাছে। First of all, Walaikum Assalam, and thank you so much. First of all, Sumaya ও হোস্ট করছে, and then আমার সাথে যারা আজকে প্রেজেন্ট করছেন এই টপিকটার উপরে তাদেরকেও ধন্যবাদ, এবং লাস্টলি এন্ড ফরমোস্টলি কর্ম বাই এইচআর এবং এক্সিলেন্স বাংলাদেশ যারা এই অর্গানাইজেশনটা করেছেন ইভেন্টটার। So I think এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম হয়েছে, not only for the participants who will be hearing us today, but also for us, আমরা যারা রিক্রুটার হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি, অ্যাকচুয়ালি অনেক পোটেনশিয়াল এমপ্লয়িজ এবং ক্যান্ডিডেটসদের সাথে আমরা মিট করতে পারবো, এবং উই লুক ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম দেম অ্যাজ ওয়েল, যে ওদের কি অভিমত, ওরা কি জানতে চায় আমাদের কাছে, নতুন প্রজন্মের কি প্রশ্ন আছে যে ওরা অর্গানাইজেশন সম্পর্কে জানতে চায়। So I look forward to it. Thank you so much. আসসালামু আলাইকুম ভাইয়া, রনি ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাইয়া, আমাদের এই যে কর্ম প্রেজেন্স ফর ফার্স্ট টাইম আমরা অনলাইন এইচআর মিট আপ করছি অর্গানাইজ বাই এক্সিলেন্স বাংলাদেশ, তো এই ওভারঅল ইভেন্টটা নিয়ে যদি কিছু বলতেন। Walaikum Salam. Thank you very much for inviting me and my two industry colleagues over here. Thank you to Excellence Bangladesh and Kormo by Google. It's been a great initiative to reach out to those who need guidance, advice, counseling in this COVID situation. আমরা তো এখন একটা নতুন প্র্যাকটিসের ভিতর দিয়ে যাচ্ছি। আসলে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে সারা পৃথিবীতেই, যাকে আমরা ইন্ডাস্ট্রি 4 বলছি, এবং এশিয়াতেও কিন্তু এর বাতাস লাগা শুরু হয়েছে। সো ইন্ডাস্ট্রি 4 কিন্তু ইটস অল অ্যাবাউট টেকনোলজি ইন এভরি স্পেয়ার অফ লাইফ, টেকনোলজি ইন বিজনেস। সো টেকনোলজির সাথে আমরা আগে যতটা না সম্পর্কযুক্ত ছিলাম, কোভিড কিন্তু আমাদেরকে বাধ্য করেছে এই প্র্যাকটিস গুলি শুরু করার। সো দ্যাটস ওয়ান অফ দ্য পজিটিভ সাইড অফ COVID-19, যে আমরা এখন শিখে গেছি কিভাবে অনলাইনে হ্যাং আউট করতে হয়, কিভাবে অনলাইনে অফিস পরিচালনা করতে হয়, কিভাবে অনলাইনে কাজ করতে হয়। সো I am personally enjoying it, learning new technology, learning how to manage things differently. আমার ভালো লাগছে আজকে অনুষ্ঠানটাতে জয়েন করতে পেরে, এবং আশা করি এর দ্বারা যারা সংযুক্ত হয়েছেন আমাদের সাথে তারাও বেশ উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে এই উদ্যোগটি গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমাদের সাথে কিন্তু অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছেন, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের এক্সিলেন্সেরও অনেক সব কমেন্টস করে যাচ্ছেন, এবং অনেকগুলো কমেন্টস জমে গিয়েছে। অবশ্যই কমেন্টস দিব, বাট তার আগে জানাতে চাই আমাদের কিন্তু এই যে অনলাইন এইচআর মিটআপ হচ্ছে, এটার আগেও কিন্তু আমরা কর্মর সাথে আরেকটি ইভেন্ট করেছিলাম, যেটা হচ্ছে ক্যারিয়ার ফেস্ট। তো যেটার রেজাল্টটাও কিন্তু অসাধারণ ছিল। আমরা যেটা জানতে পেরেছি যে সেই জব ফেস্টার কারণে 53 জন মানুষ কিন্তু জব পেয়েছিল। সো ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রাম কিন্তু আমাদের সেটাও ছিল, যে অনলাইনে আমরা এত বড় একটা
প্রোগ্রাম নামাতে পেরেছি। এবং সেকেন্ড আমাদের এই প্রোগ্রামটি অনলাইন এইচআর মিটআপ। সো এখানে আমরা হচ্ছে আজকে এবং কালকে 2 দিন ব্যাপী কিন্তু এই প্রোগ্রামটা রাখছি এবং বিভিন্ন এইচআর সেক্টরে যারা মানুষ আছে তাদেরকে কিন্তু আপনাদের সামনে আনার চেষ্টা করছি। সো অবশ্যই আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনি নির্দ্বিধায় কমেন্ট বক্সে করে ফেলতে পারেন, এবং আমরা কিন্তু অলরেডি লাইভে আছি। তো লাইভে জাস্ট কমেন্ট করলেই হয়ে যাবে। মামুন ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাই, এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে জব পোর্টাল গুলোতে কিন্তু সিভি ড্রপ করা হয় বা আমরা অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে থাকি। তো এই জিনিসটা নিয়ে আমি আসলে জানতে চাইবো যে সিভি, এই যে জব পোর্টাল গুলো থেকে কিভাবে জব দেওয়ার যে প্রসেসটা, ফুল প্রসেসটা নিয়ে যদি জানতে চাই, যে সিভি ড্রপ করা থেকে শুরু করে কিভাবে ইন্টারভিউ করে তারপর কিভাবে ফাইনাল সিলেকশনটা হয়, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ সুমাইয়া রিমা। আচ্ছা, আমরা প্রথমে আসি হচ্ছে জব পোর্টালের আগে আসি হচ্ছে আমাদের জব সোর্সটা কি আসলে। আচ্ছা, আমরা আমরা আমাদের এখানে যারা জব সিকার যারা আছে বা চাকরি প্রার্থী বা চাকরি যারা খুঁজছেন বা যারা জব চেঞ্জ করবে তাদের দরকার হচ্ছে যে চাকরির সোর্সটা কি। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় সোর্স হচ্ছে আমাদের বিভিন্ন জব পোর্টাল। আমরা ধরতে পারি দেশের সবচেয়ে বড় জব পোর্টাল হচ্ছে bdjobs.com, এটা আছে। এছাড়া হচ্ছে আরো অন্যান্য অনেক ধরনের জব সাইট আছে, জব পোর্টাল আছে, ছোট বড় আসলে অনেক ধরনের জব সাইট আছে। এটা একটা সোর্স। এর বাইরেও তো সোর্স আছে। শুধুমাত্র যদি আমি বলি যে জব পোর্টালই হচ্ছে জবের মেইন সোর্স, তা কিন্তু না। তো এর বাইরে হচ্ছে একটা বড় সোর্স হচ্ছে ইন্টারনাল সোর্স। ইন্টারনাল সোর্স হচ্ছে যে আমি একটা কোম্পানিতে আছি, আপনি একজন জব সিকার, আপনি কোনো না কোনো ভাবে আমার সাথে লিংক আছে, আপনি আমার কাছ থেকে জানতে পারছেন যে আমার কোম্পানিতে এই পজিশনে লোক নিচ্ছে। তো আমি হচ্ছে আপনার একটা ইন্টারনাল সোর্স এবং অত্যন্ত মানে কি বলে মানে সত্য একটা সোর্স এবং অত্যন্ত নির্ভরযোগ্য একটা সোর্স, যে সোর্সে আপনি জানতে পারছেন যে এই পজিশনগুলো লোক নেওয়া হবে বা নিচ্ছে বা নিতে যাচ্ছে। এই সোর্সটা আপনি জানতে পারবেন, এই একটা সোর্স। 2 নম্বর হচ্ছে আরেকটা সোর্স হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন অথবা হচ্ছে অন্যান্য যেসব সোশ্যাল সাইট আছে, এইসব সোশ্যাল সাইটে হচ্ছে বিভিন্ন জন জব পোস্ট দিচ্ছে, বিভিন্ন গ্রুপে জব পোস্ট হচ্ছে, অথবা মেসেঞ্জার গ্রুপে পোস্ট হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট হচ্ছে, ভাইবারে পোস্ট হচ্ছে। বিভিন্ন গ্রুপ আছে, এখন আসলে অনেক ধরনের গ্রুপ তৈরি হয়েছে। তো এইসব গ্রুপের মাধ্যমে হচ্ছে জব পোস্ট করা হচ্ছে। আমি যখন চিন্তা করি যে আমার খুব বিশ্বস্ত একজন লোক দরকার, আমার একটা পজিশন ক্রিয়েট হয়েছে, এই পজিশনে আমি একজন লোককে নিব, তো সেক্ষেত্রে আমার অত্যন্ত বিশ্বস্ত লোক দরকার, যে অন্তত এই কোম্পানিতে জয়েন করার পরে এই কোম্পানিতে অনেকদিন থাকবে, অথবা এই কোম্পানির জন্য সে আসলে নির্ভরযোগ্য হবে, এই কোম্পানির জন্য সে আসলে রেসপন্সিবল হবে। তো এই ধরনের যখনই আমি চিন্তা করি, তখন কিন্তু আমি চাবো যে তাকে একজন বিশ্বস্ত একজনকে নিতে বা বিশ্বস্ত সোর্স থেকে একজনকে আমি রিক্রুট করতে চাবো। তো এই কারণেই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বিভিন্ন গ্রুপে যারা থাকে, তো এইসব গ্রুপে যারা জব পোস্ট দিচ্ছে, তারা মনে করে হচ্ছে আমার গ্রুপে যারা সদস্য আছে, আমার গ্রুপের মধ্যে যারা আছে, তাদের মধ্যে থেকে যদি কাউকে যদি আমরা পেতে পারি, কারো রেফারেন্সে যদি আমি তাকে নিতে পারি, সেটা হবে একটা বিশ্বস্ত এবং খুব ভালো একজন ক্যান্ডিডেট হবে। তো এই একটা সোর্স, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে বিভিন্ন সোশ্যাল গ্রুপ, এটা একটা বড় সোর্স। এর বাইরে আরেকটা সোর্স হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া। বিভিন্ন পত্রিকায় আসলে অ্যাড দেওয়া হয়, চাকরির খবর বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, অথবা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন কোম্পানি আসলে অ্যাড দিয়ে থাকে। বিশেষ করে সরকারি জবের ক্ষেত্রে আসলে বিভিন্ন পত্রিকায় অ্যাড দেওয়া হয়। আর এর বাইরেও হচ্ছে চাকরি বেসড কিছু পত্রিকা আছে, যেমন হচ্ছে আমি কিছু পত্রিকা আছে, সেই পত্রিকার মাধ্যমে আমি হয়তো টপ লেভেলের অথবা মিড লেভেলের অথবা সিনিয়র লেভেলের পজিশন গুলো আসলে সেই প্রিন্ট মিডিয়ায় অ্যাড দিলে আসলে পাবো না। কিন্তু হচ্ছে রুট লেভেলে যদি আমি কিছু চাই, ফ্যাক্টরি একজন ওয়ার্কার দরকার, ফ্যাক্টরি একজন সুপারভাইজার দরকার, এইটা কিন্তু বিডি জবসে সার্কুলার দিলে কিন্তু আমি কোনোদিনও সেই সুপারভাইজার বা অপারেটর বা হেল্পার বা এই ধরনের পজিশন গুলো কোনোদিনও আমি কিন্তু ফিল আপ করতে পারবো না। এই ফিল আপের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে আবার ডিপেন্ড করতে হচ্ছে প্রিন্ট মিডিয়ার, এবং প্রিন্ট মিডিয়া সব জায়গায়ও না। এটার জন্য কিন্তু আমাকে প্রথম আলোতে সার্কুলার দেওয়া দরকার নাই, ডেইলি স্টার সার্কুলার দেওয়া দরকার নেই। এটার জন্য আমার সার্কুলার দিতে হবে ছোট ছোট চাকরির বিজ্ঞাপন বা চাকরির বিজ্ঞপ্তি, চাকরির খবর, ছোট ছোট পত্রিকা যে সমস্ত সাপ্তাহিক ভাবে যেগুলো বের হয়, এটা একটা সোর্স। তো মূলত হচ্ছে আমার এই যে চাকরির জন্য যে সোর্স গুলা আছে, তো আমি কয়েকটা সোর্সই আসলে আমি এখানে ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে অনলাইন সোর্স আছে, জব পোর্টাল আছে, সোশ্যাল মিডিয়া আছে, আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া।
তো এখন আমি আসি হচ্ছে জব পোর্টাল সমূহ আসলে কতটা গুরুত্ব বহন করে। হ্যাঁ, আমি লেভেলটা আগে বুঝতে হবে কোন জবের জন্য আসলে কোন কোথায় আমি যাব। আমি যেমন বললাম চাকরির খবরে যাব হচ্ছে ছোট লেভেলের যে কোনো পজিশন, আমি ইজিলি যে কোনো সেলসম্যান আমি ইজিলি হচ্ছে আমরা বিডি জব সার্কুলার দিলে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সেলসম্যান পাবো না। কিন্তু যদি আমি সোশ্যাল মিডিয়ায় কিছু গ্রুপ আছে সেলস টিমের, সেলস টিম বা সেলস বাংলাদেশ অথবা সেলস টিম ইন বাংলাদেশ, এরকম বিভিন্ন ধরনের গ্রুপ আছে, প্রফেশনাল গ্রুপ আছে, এখানে কিন্তু দিলে সেলস এর লোক আমি ইজিলি পাবো, অথবা হচ্ছে চাকরির খবর টবর এইসব জায়গায় বিজ্ঞাপন দিলেও আমরা পাবো। কিন্তু যদি আমি কোনো অফিসিয়াল পজিশন করি, অথবা যদি কোনো আমি মিড লেভেল ম্যানেজমেন্ট অথবা সিনিয়র লেভেল পজিশন যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই জব পোর্টালের উপর ডিপেন্ডেবল। এর বাইরেও আরেকটা সোর্স থাকে। সোর্স মানে হচ্ছে যারা যেসব কোম্পানি রিক্রুট করবে তাদের ক্ষেত্রে আরেকটা সোর্স হচ্ছে কোন একটা থার্ড পার্টিকে আসলে অ্যাসাইন করা, যারা হচ্ছে হেড হান্টার, এই ধরনের কোম্পানিকে অ্যাসাইন করা, এবং তার মাধ্যমে হচ্ছে কোম্পানি ইন্টারনাল বেশ কিছু পজিশনে রিক্রুট করে। বিশেষ করে খুব টপ লেভেলে, খুব সিনিয়র লেভেলে, যেমন সিইও অথবা জিএম অথবা বিভিন্ন লেভেল, এই লেভেলটা আসলে অনেক ক্ষেত্রেই থার্ড পার্টি বেস বা আউটসোর্সিং বা হেড হান্টার যারা আছে তাদের মাধ্যমে আমরা সোর্স করা হয়। তো আমরা জব পোর্টালে যখনই যাদেরকে সার্কুলার দিচ্ছি, জব পোর্টালের মাধ্যমে আমরা মূলত মিড লেভেল ম্যানেজমেন্টটা যেটা আছে, এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, অফিসিয়াল যারা আছে, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ অথবা ম্যানেজারিয়াল পজিশন, ডিজিএম, এজিএম বা বিভিন্ন পজিশনগুলো, এই পজিশনগুলো মূলত হচ্ছে আমরা জব পোর্টালের মাধ্যমে রিক্রুট করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো রিক্রুটমেন্টের ক্ষেত্রে জব পোর্টালের ভূমিকা অবশ্যই অনেক 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 বেশি। থ্যাংক ইউ সো মাচ। রূপম স্যারের কাছে চলে যেতে চাচ্ছে। স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আমার গ্রুপে আপনি তো এইচআর হিসেবে আছেন, তো এইচআর ম্যানেজার হিসেবে আছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই যে জব পোর্টাল গুলো আছে সেখান থেকে কতটুকু এমপ্লয়ি নেওয়া হয় বা নেওয়ার প্রসেসটা কি রয়েছে আমার গ্রুপে, তো এটা নিয়ে যদি আমাদেরকে জানাতেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাবো মামুন ভাইকে, যে মামুন ভাই খুব সুন্দর করে এক্সপ্লেইন করলেন যে অ্যাজ এন রিক্রুটার আমরা কোন কোন সোর্স গুলা ইউজ করি। সো আমি যে জায়গাটায় এমফাসিস করবো এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা আসলে মামুন ভাই যেই সোর্স গুলা বলেছেন ওই সোর্স গুলা ইউজ করি, বাট জব পোর্টালে যাওয়ার আগে আমি একটু সোয়াট অ্যানালাইসিস করতে চাচ্ছি যে মামুন ভাই যেই সোর্স গুলার কথা বললেন, যে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, দেন উই হ্যাভ লাইক জব পোর্টালস, তারপর হেড হান্টার। হ্যাঁ, সো এদের কাছ থেকে আসলে আমরা কি বেনিফিট পাচ্ছি? আমি যদি দেখি যে সোশ্যাল মিডিয়াতে আমি যখন কোনো পোস্ট করব, পোস্ট করার পর আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি আমার লিঙ্কডইন বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যখন পোস্ট করি, তখন আমার সাথে কানেক্টেড যারা তারা শুধুমাত্র নোটিফাইড হচ্ছে, অথবা তারা যদি শেয়ার করে তাদের সাথে কানেক্টেড যারা ওরা নোটিফাইড হচ্ছে। তারপর আমি ওইদিকে হয়তো পার্টিকুলার কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম বা কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম যার থ্রুতে আমি সিভি গুলো রিসিভ করছি। তারপর আমি যদি যাই যে আপনার প্রিন্ট মিডিয়াতেও সিমিলার ওয়েতে আমার কাছে হার্ড কপিজ বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে ইমেলের মাধ্যমে আমার কাছে সিভি গুলো আসছে। তারপর আমি যদি যাই যে হেড হান্টাররা কি করছে, ওরাও হয়তো কোনো জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে বা ওদের যে পুল আছে পুল থেকে আমাকে আমার চাহিদা অনুযায়ী সোর্স করে সিভির কপি গুলা দিচ্ছে, ইলেকট্রনিক্যালি হোক বা কোনো হার্ড কপি আমাকে প্রোভাইড করবে। সো যেই বেনিফিট গুলো আমি পাচ্ছি না আপনার প্রিন্ট মিডিয়া বা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে, সিভি গুলা র্যান্ডমলি আসছে, র্যান্ডমলি আসার পর ওগুলা কিন্তু আমাকে আরো একজন এমপ্লয়ি অ্যাসাইন করে বা আমি নিজে হয়তো সর্টিং গুলা করছি। তো যেদিকে আসলে আমার লিড টাইম যেটা বলি আমরা বা রিক্রুটমেন্টের যে টাইমটা, ওটা কিন্তু এক্সপান্ড হয়ে যাচ্ছে এবং আমি বলবো অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো প্রোডাক্টিভ হচ্ছে না। এবং জব পোর্টালে বা আমি যদি বলি পার্টিকুলারলি এখন লিঙ্কডইনে, আমরা যেমন আমরা লিঙ্কডইনটা ইউজ করি, লিঙ্কডইনের যে রিক্রুটমেন্ট সলিউশনটা আছে, সো ওইদিকে যেই ফিচারটা পাই সেটা হচ্ছে ওইটা আমাকে অনেকটা ডাইনামিক ওয়েতে হেল্প করে। যেমন জব পোর্টালে গেলে আমি যে যারা অ্যাপ্লিকান্টের মধ্য থেকে আমি কিছু ক্রাইটেরিয়া বা ফিল্টার
অ্যাসাইন করে দিতে পারি, যার মাধ্যমে আমি পুঙ্খানুপুঙ্খ আমার যতটুকু পুল দরকার খুব সহজে এবং খুব স্বল্প সময়ে আমি পেয়ে যেতে পারি। লিঙ্কডইনেও সেম হচ্ছে। হ্যাঁ, সো জব পোর্টাল বা লিঙ্কডইন বা যেটা হচ্ছে কমপ্লিট আমার রিক্রুটমেন্ট সলিউশন, ওগুলাতে বেনিফিটই হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ করলেন, অ্যাডভার্টাইজ অনুযায়ী নেক্সট স্টেপে আপনি সিভি রিসিভ করলেন, এবং পার্টিসিপেন্টরাও হ্যাপি থাকে যে ওরা একটা কনফার্মেশন পায় যে আমি সিভিটা দিয়েছি, এবং সাথে সাথে ওদের কাছে ফিডব্যাক আছে যে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। দেন আমরা অ্যাজ এ রিক্রুটার যে বেনিফিটটা পাই, আমরা ওই দিক থেকে আমাদের রাইট ক্যান্ডিডেট গুলো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বলে দিতে পারি বা ফিল্টার করে নিতে পারি যে এই ক্রাইটেরিয়া মিট করলে আমার ক্যান্ডিডেট গুলো আলাদা একটা উইন্ডোতে নিয়ে যাও। তখন আমি সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে দেন আমি আমার ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস যেটা থাকে, whether I can invite them into written interviews or primary interview, তারপর হচ্ছে ফার্দার আমার যে রিক্রুটমেন্ট প্রসেস গুলো থাকে, হয়তো অ্যাসেসমেন্ট সেন্টার রান করলাম, অ্যাসেসমেন্ট সেন্টার রান করার পর দেন উই মুভ টু ফাইনাল ইন্টারভিউজ, দেন স্যালারি নেগোসিয়েশনের আরেকটা ইন্টারভিউ থাকে। সো আমানে আমরা যেটা করি যে আমরা রাদার যেটা ইফেক্টিভ মিডিয়া হবে, হ্যাঁ, মানে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে মামুন ভাই যেটা বললেন যে ওয়ার্কার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় আমি দেখি যে গার্মেন্টসে যে গার্মেন্টস গুলা কি করে, ওদের জাস্ট মেইন ফটক যেটা থাকে বা মেইন দরজা যেটা থাকে ওটার বাইরে বিজ্ঞপ্তিটা দিয়ে দেয়। সো ওইদিকে যে আপনার ওয়ার্কাররা জড়ো হয়, তারপরে এক বাই এক ওয়ান বাই ওয়ান ওদেরকে ডাকা হয়, ডেকে ইন্টারভিউ হয়, যেটাকে আমরা বলি ওয়াক ইন ইন্টারভিউ। হ্যাঁ, সো ওইরকম হয়। সো আমার আগে ইফেক্টিভ সোর্স কোনটা ওটা সিলেক্ট করতে হয়। সেম আমরা আমানেও যেটা করি যে আমরা ইফেক্টিভ সোর্স সিলেক্ট করি। আমি আমার লিঙ্কডইন পেজ থেকে হয়তো যদি আমি পোস্টটা দিয়ে দেই আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, তাহলে আমার এদিকে নো কস্ট, আমার এদিকে কোনো কস্ট হচ্ছে না। হ্যাঁ, এটা আমাকে কনসিডার করতে হয়, অ্যাজ ওয়েল এজ আমি ইফেক্টিভ ওয়েতে আমার সব সিভি গুলো পেয়ে যাচ্ছি। কিন্তু লেটার অন আমার কিন্তু আবার সর্টিং এ আমার একটা ম্যান আওয়ার খরচ হচ্ছে, এটাও কিন্তু কোম্পানির জন্য একটা কস্ট, রাইট? কিন্তু আমি যদি আমার লিঙ্কডইনের যে রিক্রুটমেন্ট সলিউশন আছে বা ওয়েব পোর্টাল আছে, ওয়েব পোর্টাল যদি ইউজ করি তাহলে আমি সিভিও পাচ্ছি, হ্যাঁ, কিন্তু ওইদিকে আমার একটা মিনিমাম কস্ট বা ইয়ারলি চার্জ যাচ্ছে, কিন্তু আমি অনেক সিভি পাচ্ছি একসাথে। তারপর আমি ওদের যে টুলগুলো আছে টুলগুলো ইউজ করতে পারছি, যেদিকে আবার ম্যান আওয়ার বেঁচে যাচ্ছে। তো আমরা এই ব্লেন্ডিংটা আসলে ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে, যেটা আমার জন্য at that point of time effective solution in terms of cost এবং in terms of minimizing the recruitment lead time, আমরা ওটা চুজ করি। দ্যাটস গ্রেট। তো স্যারের কাছে আমার আরেকটা কোশ্চেন থাকবে, বাট কোশ্চেনের অ্যানসারটা আমি কিছুক্ষণ পরে দিব, আগে আমি রনি ভাইয়ের কাছে চলে যাব। তো স্যারের কাছে কোশ্চেনটা আমি রেখে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার বলছিলেন যে শর্ট লিস্টের একটা ব্যাপার থাকে। তো এই যে শর্ট লিস্টে কিভাবে করা হয় বা কিভাবে কোন কোন স্কিল গুলো থাকলে আমরা এই শর্ট লিস্ট থেকে বাদ পড়ার সম্ভাবনাটা কমে যাবে, তো এই ব্যাপারটা নিয়ে জানবো। বাট আগে রনি ভাইয়ের কাছে কোশ্চেনটা করব। রনি ভাইয়ের কাছে জিজ্ঞাসা ছিল যে ভাইয়া আপনাদের এসিআই গ্রুপে বা স্বপ্নতে আপনারা কিভাবে বা কতজন মানুষ বা কত সংখ্যক মানুষ রিক্রুট করা হয় এই জব পোর্টাল গুলো থেকে ইয়ারলি, যদি আমরা হিসেব করে বলি করে, বা এটার কতটুকু ইফেক্টিভ? জি ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া মাইকটা অন করতে হবে, মিউট করা আছে। জি ভাই, এখন ঠিক আছে। তো ভাইয়ের কাছে জানার ছিল যে ভাইয়া জব পোর্টাল গুলো থেকে এসিআই গ্রুপে বা স্বপ্নতে কতটুকু রিক্রুট করা হয়, মানে কত সংখ্যক মানুষ রিক্রুট করা হয়ে থাকে ইয়ারলি, যদি আমরা জানতে চাই। আচ্ছা, প্রত্যেকটা এইচআরডি আসলে সেভারাল চ্যানেলস থাকে আপনার সিভি সোর্স করা এবং রিক্রুট করার। আমাদেরও কয়েকটা চ্যানেল আছে, তার ভিতরে আমাদের বেশি প্রয়োজন হয় হচ্ছে আমাদের আউটলেট গুলিতে যেই ধরনের পদগুলি আছে ওই পদগুলিতে আমাদের প্রতিনিয়তই প্রয়োজন হয়, এবং আমরা যখন নতুন আউটলেট ওপেন করি তখন আমাদের বিভিন্ন লোকের প্রয়োজন হয়, বিকজ উই আর ফাস্টেস্ট গ্রোয়িং অর্গানাইজেশন। তো আমরা অনেকাংশেই জব পোর্টাল গুলি থেকে হেল্প নেই। একটা হচ্ছে আমাদের এমপ্লয়িরা বা যারা স্বপ্নে কাজ করতে আগ্রহী, তারা আমাদের আউটলেট গুলিতে যেয়ে প্রত্যেকটা আউটলেটেই আমাদের সিভি বক্স রাখা আছে, ওইখানে সে সিভি ড্রপ করতে পারে
এবং আমরা পরবর্তীতে এইচআর থেকে সেগুলো সংগ্রহ করে আমরা তাদের কল করি, ইন্টারভিউগুলি নেই। আরেকটা হচ্ছে যে জব পোর্টাল। তো এখন যেহেতু এই সিচুয়েশনে পেপার থেকেও আসলে করোনা ছড়ানোর একটা পসিবিলিটি আছে, সো উই আর মোর ইনটু জব পোর্টাল নাও দ্যান ফিজিক্যাল সিভিস। তো আমরা কর্মের সাথে শুরু থেকে কাজ করে আসছি এবং কর্ম অ্যাপসটা ডেভেলপমেন্টের পেছনেও আমাদের অনেক ফিডব্যাক আছে, কন্ট্রিবিউশন আছে। তো এতে যে সুবিধাটা হয়, যেমন ধরেন এটা তো একটা লেবার মার্কেট আমরা যেটাকে বলি। সো লেবার মার্কেটে আমরা একটা হচ্ছে এমপ্লয়ার, একটা হচ্ছে এমপ্লয়ি। সো অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি যখন সোর্স করব আমি আসলে কি করতে পারি, যেমন ধরেন আমি একটা প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন দিতে পারি, আমার ফেসবুকে একটা বিজ্ঞাপন দিতে পারি, লিঙ্কডইনে দিতে পারি। তাতে যেটা হয় যে আমার নেটওয়ার্কের ভিতরে যারা আছে শুধুমাত্র তারাই এই অ্যাক্সেসটা পায়। কিন্তু পোর্টালগুলি কি করে? পোর্টালগুলি এমপ্লয়ার এবং এমপ্লয়ীদের একটা সংযোগ স্থল হিসেবে কাজ করে, যেখানে একজন ধরেন ক্যান্ডিডেট সে একটা চাকরি খুঁজছে, তো এত হাজার হাজার কোম্পানি, তো প্রত্যেকটা কোম্পানিতে আলাদা আলাদা করে খোঁজা তো খুব ডিফিকাল্ট। তো যখন সে একটা জব পোর্টালে আসছে, সে একই সাথে সমস্ত কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট গুলি দেখতে পাচ্ছে এবং অ্যাজ অ্যান এমপ্লয়ার আমরাও কিন্তু প্রচুর সিভি পাচ্ছি একসাথে দেখতে। তো এইটা একটা বেনিফিট। সেকেন্ড যে বেনিফিটটা সেটা হচ্ছে যে যখন আমরা ফিজিক্যাল সিভি পাই, ওইটা কিন্তু এটার সাথে একটা পেপার একটা জড়িত। সো দ্য ফিউচার ইজ গোয়িং পেপারলেস। সো আমাদের উচিত হচ্ছে যতটা পেপার ফ্রি করা যায় আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা, এবং এটা কিন্তু অনেক সময়ও আমাদেরকে বাঁচিয়ে দেয়। যখন আপনি একটা জব পোর্টালের থ্রুতে নিয়োগটা দেন, তখন এই কয়টা সিভি পড়লো, কার কত বছরের এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে একটা সামারি করা, এগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায়। যেটা ধরেন ফিজিক্যাল সিভি পেয়ে এইখান থেকে যদি আপনি কম্পিউটারে একটা এক্সেল শিটে তুলতে যান এবং দেখে দেখে ওইটাতে আপনার ডাটা এন্ট্রি করতে হয়, ইট টেকস আ লট অফ টাইম। সো অনেক হ্যাসল ফ্রি হচ্ছে when we use job portal as a medium of sourcing CVs. So এবং যেহেতু ওয়ার্ল্ড ডিজিটাল হচ্ছে, ফিউচারে এখন তো গুরুত্ব আছেই, ফিউচারেও এর গুরুত্ব অনেকাংশেই বেড়ে যাবে আর কি। থিংস উইল বি মাচ ইজিয়ার। যেমন আমরা এখন ইন্টারভিউ কিন্তু নিচ্ছি বিভিন্ন অনলাইন অ্যাপস এর মাধ্যমে। We don't ask candidates to physically be present at office for interview. So এই যে আমরা এখন একটা সেশন করছি থ্রু, সো এই জিনিসগুলো কিন্তু দিনে দিনে আরো বাড়তে থাকবে এবং অনেক কিছুই আমরা ফিজিক্যালি না এসেও আমরা করতে সক্ষম হব ইন এ মোস্ট ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ম্যানার। আচ্ছা, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ। অনেকগুলো ইনফরমেশন আমরা কিন্তু অলরেডি পাচ্ছি। আমাদের সাথে অলরেডি অনেকেই কমেন্টসে জয়েন করে আছেন, অনেকগুলো কোশ্চেন আছেন। তো কোশ্চেন গুলো নেওয়ার আগে আমি রূপম স্যারের কাছে চলে যেতে চাচ্ছিলাম। জি স্যার, আপনার কাছে শর্ট লিস্টের ব্যাপারটাই জানতে চাচ্ছিলাম, যে এই যে বলছিলেন যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এতগুলো সিভির মাঝখান থেকে কিন্তু একটা শর্ট লিস্ট করা হয়, তো সেই ক্ষেত্রে কোন কোন আমার স্কিল থাকলে আমার এই শর্ট লিস্ট থেকে বাদ পড়ার সম্ভাবনাটা কমে যাবে, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। ওকে, সো যখন আমরা সিভি শর্টলিস্ট করি, প্রাইমারিলি আমরা সিভি শর্টলিস্ট করি হচ্ছে কোন আমার জব আসবে বা আমি জব নিয়ে হয়তো পোস্টিং দিয়েছি অলরেডি, এরকম কোনো সিচুয়েশনে আমি সিভি শর্টলিস্ট করি। সো পার্টিকুলারলি আমার টেকনিক্যাল এক্সপার্টিজ থাকতে হবে, তার মানে ওর রিলেটেড ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ইন টার্মস অফ একাডেমিয়া আর ইন টার্মস অফ ওর জব এক্সপার্টিজ, যেটা দরকার আসলে, বা অনেক ক্ষেত্রে যদি ফ্রেশারদের বলি ওদের একাডেমিয়া আমি দেখবো যে ওরা একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আছে, রাইট? সো এটা হচ্ছে ফার্স্ট, যে আমি কোনো জবের
অ্যাপ্লাই করব, আমি আগে জব অ্যাপ্লাই করার আগে দেখে নিব যে জবের জন্য যে নেসেসারি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড চেয়েছে ওইটা আমার আছে কি। সো আমি অ্যাজ এ রিক্রুটার এইটা ফার্স্ট অফ অল দেখব। তারপর আমার যদি ওই জবের জন্য এক্সপেরিয়েন্স দরকার হয় তাহলে আমি যে এক্সপেরিয়েন্স চিন্তা করে রেখেছি যে ওই জবটার জন্য কতটুকু এক্সপেরিয়েন্স থাকলে আমি ওকে আমার এই পোস্টটাতে নিয়ে স্মুথলি আমার অপারেশনটা রান করাতে পারবো। এটা একটা ফিল্টার থাকে অবভিয়াসলি। সো এদিকে যেহেতু আমি জাস্ট কমেন্টগুলো দেখছিলাম, অনেক ইউনিভার্সিটি থেকে আছে এবং মোস্ট অফ দেম আর প্রবাবলি গ্র্যাজুয়েটিং অর জব সিকার্স। তো আমি এক্সপেরিয়েন্স সেগমেন্টটাতে আমি ফ্রেশার্সদের জন্য কিছু কথা বলবো যে কি কি জিনিসগুলো থাকা দরকার। সো আমি যখন আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের এক্সিলেন্স বাংলাদেশে কিন্তু আমরা প্রায় 70-80 জনের মতো অ্যাম্বাসেডর রয়েছে, যারা হচ্ছে সেই 70-80টা ইউনিভার্সিটির বিলং করছি। তো সবাই কিন্তু আজকে আমাদেরকে শুনছে এবং প্রত্যেকটা টিম মেম্বাররা কিন্তু আজকে আমাদের সাথে আছে। রনি ভাইয়ের কাছে যাবো। ভাইয়া, আপনার মাইকটা অন করতে হবে, মাইকটা অফ, আমরা শুনতে পাচ্ছিলাম না। জি ভাইয়া, আমাকে কি শুনতে পাচ্ছেন? ভাইয়ার মাইকটা অন করতে হবে। প্রবাবলি উনি আরেকটা মিটিং এ আছে মনে হচ্ছে। আচ্ছা, ওকে, আমরা তাহলে মুভ অন করি। আর আমাদের সাথে যারা এই মুহূর্তে কমেন্টে আছেন, তো সবাই হচ্ছে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি থেকে আছে, প্রায় 70-80টা ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর এখানে আছে এবং 70-80টা ইউনিভার্সিটির গ্রুপ গুলোতে অলরেডি আমাদের লাইভ গুলো চলছে। তো যারা এই মুহূর্তে আছেন, মোস্ট অফ দ্য পিপল ইয়াং এবং সবাই হচ্ছে হয়তোবা কন্টিনিউ করছে গ্রাজুয়েশন বা অনেকের হয়তোবা একদম শেষের দিকটাতে। তো তাদের উদ্দেশ্যে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এই সময়টা আমাদের কি কি স্কিল গুলো গ্রো আপ করা উচিত। ওকে, জি, আমি যেটা বলছিলাম যে ওদের ফার্স্ট অফ অল টেকনিক্যাল স্কিলটা খুব ভালো থাকতে হবে, বিকজ যদি ও হচ্ছে কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টে সে ফর প্রোডাকশনে কাজ করে বা ল্যাবে কাজ করে, তাহলে ওদের নেসেসারি এক্সপার্টিজ ইট হ্যাজ টু বি ভেরি ভেরি গুড। ওকে, সো আমি বলবো যে স্টাডি হার্ড, হ্যাঁ, এবং যত এখন তো অনলাইনে অনেক অপরচুনিটি আছে, আমি টেকনিক্যাল ট্রেনিংস গুলো অ্যাটেন্ড করতে পারি বিকজ দেয়ার আর লটস অফ ফ্রি ওয়েবিনার্স। হ্যাঁ, ওই জায়গাটায় ফোকাস করতে হবে। দেন আমি যেটা বলবো যে একটা জবের জন্য শুধুমাত্র টেকনিক্যাল এক্সপার্টিস থাকলেই হয় না। আপনি যেটা বললেন যে এদিকে অলরেডি এক্সিলেন্স বাংলাদেশের সাথে অনেকজন অ্যাম্বাসেডর আছে। সো অ্যাম্বাসেডর কনসেপ্টটা আমি দেখেছি যে খুব ভালোভাবে ডেভেলপ করেছে উইদিন বাংলাদেশ। তার মানে ওদের মধ্যে এন্টারপ্রেনিউরিয়াল স্কিল বা হচ্ছে কোনো কিছু অর্গানাইজ করা, এই যে আপনারা সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছেন, সো ইউ পুট লট অফ এফর্টস, ঠিক না? অনেক কিছু, এই যে লিংক অর্গানাইজ করা, তারপর হচ্ছে পার্টিসিপেন্টস অর্গানাইজ করা, ইভেন্ট ক্রিয়েট করা, কিভাবে এঙ্গেজ করবেন, আমি দেখেছি অনেক ধরনের অ্যাক্টিভিটি আপনারা করেছেন। সো এই যে অর্গানাইজেশনের স্কিলটা, এই অর্গানাইজেশন স্কিলটা একজনের মধ্যে থাকতে হবে। আমরা রিক্রুটাররা দেখি যে ওর মধ্যে কতটুকু লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, ও কতটুকু টিমে কাজ করেছে, ওর কন্ট্রিবিউশন কি ছিল। এবং যখন কোনো জবের জন্য উনি ইন্টারভিউ দিতে আসবেন, আমি সাজেস্ট করব যে উনি নেসেসারি প্রিপারেশন নিয়ে আসবেন, অর্গানাইজেশনটা সম্পর্কে জানবেন, এবং যখন যেই জবটার জন্য উনি অ্যাপ্লিকেশন থ্রো করবেন তার আগে ওই জবটাকে অ্যানালাইসিস করতে হবে যে ওই জবের কি কি রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, এবং যেটা ক্রুশাল যে আমরা একটা সিভি সবসময় প্রত্যেকটা জবের ক্ষেত্রে থ্রো করি, এইটা করা যাবে না। সিভি হ্যাজ টু বি কাস্টমাইজড, আদারওয়াইজ সবাই একই ধরনের সিভি যদি আমাদেরকে থ্রো করে, আমরা ওই দিক থেকে এক্সট্রা কিছু পাই না, এন্ড উই অলওয়েজ লুক ফর এক্সট্রা, যে ওর মধ্যে এক্সট্রা কি আছে। হ্যাঁ, সো নিজেদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এঙ্গেজ করা, এতে কি হবে, ওদের মধ্যে লিডারশিপ, অর্গানাইজিং ক্যাপাবিলিটি, তারপর হচ্ছে কোনো কিছু ডিসিপ্লিন মেনটেন করা, তারপর হচ্ছে আমি যে কোনো ডিসিশন দিব, ডিসিশন মেকিং এর যে অ্যাবিলিটি, ওইটা গ্রো করে। যেই জিনিসগুলো আমরা ইন্টারভিউতে দেখি যে ওকে আমরা কোনো সিচুয়েশন দিয়ে দিই, ওই সিচুয়েশনে পড়লে ও
ও কিভাবে অ্যাক্ট করতো, কিভাবে ডিসিশন নিত, কোন ডিসিপ্লিনটা ফলো করতো, স্টেপ বাই স্টেপ ফলো করে ওটা রিজলভ করতো, এই জিনিসগুলো আমরা দেখি। সো দ্যাট হ্যাজ টু বি ডেভেলপ। এবং এখন প্রত্যেকটা অর্গানাইজেশনে আমি বলবো যে প্রেজেন্টেশন স্কিলস এবং হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল, যেমন এক্সেল নিয়ে কাজ করা, মাইক্রোসফট এক্সেল, পাইথন আছে, হ্যাঁ, যেটা নিয়ে কাজ করার যেই ব্যাপারটা, ওগুলোও চলে এসেছে। বিকজ অর্গানাইজেশনে আমরা যখন কাজ করি আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, ইনফরমেশন আসার পর ওগুলাকে অ্যাকিউমুলেট করে আমরা ডেটা শিট রেডি করি, ডেটা শিট রেডি করে ওগুলা ফার্দার বিজনেস ডিসিশনের জন্য অ্যানালাইসিস করি। সো একজন গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট বা জব সিকার, ওকে এই ট্রেডগুলো কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয়, কি টুল অ্যাভেলেবল আছে, ওগুলাতেও মানে হার্ড স্কিল যেগুলো, হার্ড স্কিলটাতেও ডেভেলপমেন্ট দরকার হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পার্টিকুলারলি যখন একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করি, এই স্কিল সেট গুলো আমরা দেখি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়াকে। আর চলে যেতে চাচ্ছি মামুন ভাইয়ের কাছে। জি ভাইয়া, মাইকটা অন করতে হবে। ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে ভাইয়া, এই যে এই সময়ে দেখা যায় যে আমরা হয়তোবা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে গ্রাজুয়েশন শেষ করে হয়তোবা বিভিন্ন পোর্টালে তাদের সিভি ড্রপ করে রেখেছে বা বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ করে রেখেছে। তো এখানে আমি একটা কমন কোশ্চেন পাই, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে সিভি তো ড্রপ করা হয়েছে বা আমি তো ইন্টারভিউর জন্য কল পাইনি। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে আবার অল্টারনেটিভ ভাবে যারা এইচআর আছেন, তো তাদের কাছেও আমি এই জিনিসটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কেন এই জিনিসটা হয়। তো তাদের কাছে একটা অ্যান্সার থাকে, যেটা তারা যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে বা তারা যে জিনিসটা চাচ্ছে, তারা হয়তো বা সেখানে সেটা পায়নি। তো আপনার কাছে কি মনে হয় যে স্টুডেন্টদের কোন গ্যাপটা রয়েছে যে জিনিসটা ফিল আপ আমাদের এই মুহূর্তে করা উচিত, আমাদের এই ইয়াং জেনারেশনের করা উচিত, যাতে করে আমরা এই জায়গাগুলো ফিল আপ করতে পারি? আচ্ছা, আমার শুরুতে বলছি, এইমাত্র রূপম ভাই যে কথাটা বললেন আর কি, যে একটা সিভি ডেভেলপ করছে বা একটা সিভি তৈরি করার পর এই সিভি হচ্ছে সব জায়গায় দিচ্ছে, কখনো সরকারি জবের জন্য দিচ্ছে, কখনো ব্যাংকেও দিচ্ছে, কখনো প্রাইভেট বিভিন্ন জবের জন্য আসলে দিচ্ছে। পজিশন যাই হোক আর যে সেক্টরই হোক, সিভি কিন্তু আমার একটা। তো একটা সিভি হওয়ার কারণে তার সিভিটা আসলে রিজেক্ট হওয়া খুব স্বাভাবিক। সিভিটা যদি আমি মনে করি যে ব্যাংকের জন্য চিন্তা করে তৈরি করা হয়, সেই সিভি কিন্তু টেলিকমিউনিকেশনে কিন্তু আসলে রিজেক্টেড হয়। তো সেক্ষেত্রে সিভি যদি একটা চিন্তা করে কোনো সিভি তৈরি করা হয়, তাহলে সেই সিভিটা আসলে রিজেক্টেড হবে। হ্যাঁ, এক্ষেত্রে কথা হচ্ছে যে সিভিটা হতে হবে হচ্ছে আমার কোন জবের জন্য সিভি দিচ্ছি, কোন সেক্টরের জন্য দিচ্ছি, কোন পজিশনের জন্য দিচ্ছি, সেই পজিশন বেস করে, সেই জব বেস করে বা সেই সেক্টর বেস করে হচ্ছে আমার সিভিটা ডেভেলপ করতে হবে। আমি যদি সিভি যদি সেইভাবে ডেভেলপ করতে পারি, আমার সিভি আসলে রিজেক্টেড হবে না। আর আজকে যারা শুনছে তারা তো আসলে ম্যাক্সিমাম ফ্রেশার এবং তারা জব সিকার, অথবা ইউনিভার্সিটিতে যারা পড়ছে তারা হয়তো ইউনিভার্সিটি শেষ করতে যাচ্ছে, অথবা কেউ শেষ করবে। তো তাদের ক্ষেত্রে কথা হচ্ছে, মানে মূল কথা তারা হচ্ছে স্টুডেন্ট। এখন স্টুডেন্ট থেকে তারা যখনই হচ্ছে জব মার্কেটে আসবে বা জব মার্কেটে যেতে চাচ্ছে, তখন তার সিভিতে আসলে খুব বেশি তো এক্সপিরিয়েন্স, তার সিভিতে এক্সপিরিয়েন্স থাকবে না, কিন্তু তার সিভিটা হচ্ছে তখন তার এডুকেশন বেস তার সিভি। এখানে হচ্ছে তার দেখার বিষয় হচ্ছে, তাহলে কি যে স্টুডেন্ট সে কি আসলে জব পাবে না, তার তো এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, যে স্টুডেন্ট সে জব পাবে, কিন্তু সেক্ষেত্রে তাকে এন্ট্রি লেভেলের যে জব আছে সেই জবের জন্য তাকে মূলত অ্যাপ্লাই করতে হবে। এন্ট্রি লেভেলের জব অথবা ফ্রেশ, যেখানে কোনো এক্সপিরিয়েন্স চায় নাই, অথবা কিছু হয়তো সামান্য কিছু এক্সপিরিয়েন্স চেয়েছে, এই ধরনের জবে সে অ্যাপ্লাই করতে পারবে। তবে এক্ষেত্রে সেই স্টুডেন্ট, এটা সবাই স্টুডেন্ট, দেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, তো তার ভিতরে সেই এত স্টুডেন্টের মধ্যে সে আসলে এক্সেপশনাল কেন, বা তাকে চাকরিতে কেন নিতে হবে, এটা তাকে প্রুভ করতে হবে। সে যে এই চাকরির জন্য অথবা এই পজিশনের জন্য যে আসলে বেটার, অথবা এই পজিশনে জন্য যারা জব প্রোভাইডার যারা আছেন, যারা এইচআর প্রফেশনে যারা আছেন, যারা এইচআর যারা সেক্টরে যারা আছেন, তারা যখন সিভি অনেকগুলো সিভি বাছাই করবেন, তার ভিতর থেকে সে মূলত যাচাই বাছাই করবেন যে আসলে এই ক্যান্ডিডেট কেন আমার প্রতিষ্ঠানের জন্য বেস্ট হবে, অথবা এই ক্যান্ডিডেটকে কেন আমি ইন্টারভিউর জন্য কল করব। যদি এই ক্যান্ডিডেটের ভিতরে ক্যান্ডিডেটকে আমি চিনি না, আমি ক্যান্ডিডেটের তখন চিনি হচ্ছে ক্যান্ডিডেটের সিভি। তো ক্যান্ডিডেটের সিভি দেখার পরে ক্যান্ডিডেটের সিভির স্পেশালিটি কি আছে, সেখান থেকে মূলত হচ্ছে তার যে সিভিটা আছে সেটা দেখেই একজন এইচআর বুঝতে পারে যে না, এই ক্যান্ডিডেট হচ্ছে বেস্ট, অথবা এই ক্যান্ডিডেটকে আসলে নেওয়া যেতে পারে,
অথবা এই ক্যান্ডিডেটকে শর্ট লিস্টে আমি ইনক্লুড করতে পারি। কারণ আমাদের হাতে এখন বাংলাদেশে জব মার্কেটের যে অবস্থা, যদি বলে অনেকে বলে চাকরি নাই, কিন্তু বাংলাদেশের চাকরির অভাবও নাই। লক্ষ লক্ষ চাকরি আছে, প্রচুর চাকরি আছে, কিন্তু এই চাকরি সবাই তো পাবে না। পাওয়ার জন্য আসলে নিজেকে অবশ্যই আলাদাভাবে তৈরি করতে হবে, আলাদাভাবে প্রুভ করতে হবে। তো তার সিভিটা যদি ঠিক সেইভাবে হয় তাহলে সে প্রুভ করতে পারবে। আমি একটু উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, সে যে কোনো একটা পজিশনের জন্য, যে কোনো একটা কোম্পানি এইচআর পজিশনের জন্য, এইচআর এক্সিকিউটিভ পজিশনের জন্য, বা এইচআর অফিসার পজিশনের জন্য, অথবা এমটিও পজিশনের জন্য সে অ্যাপ্লাই করবে। সে যদি এই পজিশনের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আমরা অন্যান্য আরো 10 জন অ্যাপ্লাই করবে, অথবা 100 অ্যাপ্লাই করবে, আরো অনেক অনেক অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে তার সিভিতে থাকবে হচ্ছে তার মূলত তার এডুকেশনাল অবস্থা থাকবে, তার ক্যারিয়ার সামারি থাকতে পারে, বা প্রোফাইলে এটা থাকবে। তার এখানে তার হাইলাইটেড পয়েন্টগুলো হচ্ছে তার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে। আমি তাকে যে একটা প্রতিষ্ঠানে নিব, যেমন আপনাদের যারা অ্যাম্বাসিডর যারা আছেন, বা অথবা যারা এই এক্সিলেন্স বাংলাদেশের সাথে যারা জড়িত আছেন, এদের ভিতরে স্পেশাল একটা গুণাবলী আছে, অর্গানাইজিং ক্যাপাসিটি। একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে কিন্তু তার এই অর্গানাইজিং ক্যাপাসিটি কিন্তু অনেক জরুরি হয়ে থাকে। টিম ওয়ার্কটা খুব জরুরি হয়ে থাকে, অন্যদের সাথে মিশে কাজ করা, অন্য এনভায়রনমেন্টে তাকে অ্যাডজাস্ট করে নেওয়া বা অ্যাডজাস্ট হওয়া, এটা একটা খুব জরুরি। তো এইসব জিনিসগুলো আছে কি, আপনি যেমন এখন এখানে প্রোগ্রামে হোস্ট হচ্ছেন, আপনি এই যে একটা আপনার প্রেজেন্টেশন স্কিল আছে, আপনার একটা জিনিস গুছাইয়া করার মতো একটা এবিলিটি আছে, সেই জিনিসগুলো আমরা আছে কিনা। তো লিডারশিপ ক্যাপাসিটি আছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা আছে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যারা মূলত আসলে যুক্ত থাকে, তারা আসলে তাদের ভিতরে লিডারশিপ ক্যাপাসিটি অটোমেটিক্যালি হয়ে যায়, তাদের ভিতরে অর্গানাইজিং ক্যাপাসিটি খুব সহজেই হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন আরেকটা বিষয়ে খুবই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কেরিয়ার বেস বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ইউনিভার্সিটিতে তৈরি হয়ে গেছে, এবং অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে শুধুমাত্র বিভিন্ন বিষয় নিয়ে, কালচারাল বিভিন্ন বিষয় নিয়ে শুধু তারা নিজেদেরকে হাইলাইট করে না, তারা তাদের কেরিয়ারটাকে নিয়ে হাইলাইট করে। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব আছে, আমি অনেকগুলো কোনো ক্লাবের মানে ইসেও গিয়েছি, তাদের প্রোগ্রামে অ্যাটেন্ডও করেছি। তো আমি দেখেছি তারা তাদের যারা মেম্বার আছে, অথবা তাদের উদ্যোগেই ইউনিভার্সিটির বিভিন্ন যারা স্টুডেন্ট আছে, যারা প্রফেশনালও আছে, এই ধরনের অনেকে আছে, তাদেরকে সমসাময়িক যেসব বিষয়ে দক্ষতা অর্জন করা দরকার, বিশেষ করে তাদের অনলাইন মার্কেটিং, অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অথবা গ্রাফিক্স ডিজাইনিং, এক্সেলের উপরে ট্রেনিং, প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং, এই ধরনের বিভিন্ন ধরনের ট্রেনিং তাদেরকে প্রোভাইড করা হয়। তো এটা অবশ্যই তাদের জন্য প্লাস পয়েন্ট, এবং তাদের কেরিয়ারের জন্য অনেক প্লাস পয়েন্ট। এবং তারা আশা করি যে তাদের যে এই যে স্কিল ডেভেলপ হচ্ছে, তাদের যে এফিসিয়েন্সি ডেভেলপ হচ্ছে, তা তাদের জব মার্কেটের জন্য বা জব পাওয়ার ক্ষেত্রে তাদের এটা খুবই সহায়ক হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, রনি ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছিলাম। ভাইয়ের কাছে জিজ্ঞাসা ছিল যে ভাইয়া, এই যে ভাইয়া বলছিলেন যে জব মার্কেটে সিভি ড্রপের যে ব্যাপারটা, আমাদের একজন কমেন্ট করেছিলেন, তিনি বলছেন যে আমরা আসলে জব পোর্টাল গুলোতে যখন সিভি ড্রপ করি, তখন আসলে কখন আমরা সিভি ড্রপ করবো, কখন? সুমাইয়া, জি, আমি একটা মিটিং এর ভিতরে আছি। আচ্ছা আমার মনে হয় যে আমি একটু পরে জয়েন করি। হ্যাঁ, শিওর শিওর শিওর। ওকে, ওকে, থ্যাংক ইউ। রূপম স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। স্যারের কাছে তাহলে জিজ্ঞেস করবো যে স্যার, এই যে বলছিল যে সিভি ড্রপের যে ব্যাপারটা, আমরা বিভিন্ন পোর্টাল গুলোতে সিভি ড্রপ করতে পারি, বা কর্মতে আমরা সিভি ড্রপ করি। তো সেই দিক থেকে আমরা আসলে একজন জিজ্ঞেস করছিল যে কখন আমরা সিভি ড্রপ করব, কখন রেজিউমে ড্রপ করব, কখন আমাদের কি ধরনের কভার লেটারটা হওয়া উচিত। তো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। ওকে, কখন আমরা সিভি ড্রপ করব, আমি এই পয়েন্টটা হাইলাইট করলাম হচ্ছে আমার প্রিভিয়াস ডিসকাশনে আমি যখন বলছিলাম যে যখন আমি কোনো জব পোস্টিং দেখলাম, পোস্টিং দেখেই যে আমি ড্রপ করে দিব এইরকম না, কিন্তু প্রথমে আমাকে যে জবটার পোস্টিং দেওয়া হয়েছে আগে ওইটার ডিটেইলটা পড়তে হবে। একটা জব পোস্টিং এ কি কি ডিটেইল থাকে, পজিশনের নাম থাকে, দেন পজিশনের ডেসক্রিপশন থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে জব ডেসক্রিপশন, যে কি কি করতে হবে। তার নিচে থাকে হচ্ছে আপনার জব স্পেসিফিকেশনস, তার মানে হচ্ছে এই জবটা করার জন্য আপনার নেসেসারি একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন কি কি দরকার হবে। সো ওই জায়গাটাতে আপনি যদি জব ডেসক্রিপশনে ফোকাস করেন, নর্মাল টেন্ডেন্সি থাকে যেমন ক্যান্ডিডেটের
যে আমি তো আসলে এই জব করতেই পারবো, অর্গানাইজেশন আমাকে শিখিয়েই দিবে, হ্যাঁ, এই ধরনের একটা হয়তো বায়াসনেস কাজ করে যে এটা আমার কোনো ব্যাপারই না। বাট আপনাকে ফোকাস করতে হবে এর নিচের পর্যায়টা, জব স্পেসিফিকেশন, যেটাতে আপনি আপনার সেলফ অ্যানালাইসিস করবেন যে এই জবটা করার জন্য যে স্পেসিফিকেশন দেয়া হয়েছে, সে ফর ইনস্টেন্স আমি ওইদিকে 10টা ক্রাইটেরিয়া দিয়েছি যে আমার এডুকেশন এইটা থাকতে হবে, আমার সফট স্কিল পার্ট, আমার লিডারশিপ ক্যাপাবিলিটি থাকতে হবে, বা হচ্ছে আমার হয়তো ক্রিটিক্যাল রিজনিং এর অ্যাবিলিটি থাকতে হবে, হ্যাঁ, নেগোসিয়েশন স্কিল থাকতে হবে, এই জিনিসগুলা। তো এই ট্রেড গুলাতে আপনি টিক মার্ক করবেন যে হ্যাঁ আমি দেখছি যে এই আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, বাট হয়তো আমি সামহাউ ক্রিটিক্যাল রিজনিং হয়তো করতে পারি না, আমি সহজ সিচুয়েশনে নিজেকে মেলে ধরতে পারি, কিন্তু যখন ক্রিটিক্যাল সিচুয়েশন আসে তখন ওই প্রেশারটা অ্যাবজর্ব করার মতো মেন্টালিটি আমার থাকে না, রাইট ডিসিশন আমি দিতে পারি না, then you have to withdraw yourself from the submission of CV, হ্যাঁ, তখন আপনাকে ওইটার জন্য তৈরি করতে হবে। দেন ওই পর্যায়ে you have to prepare yourself যে কিভাবে তৈরি করা যায়, you have to attend training, বা হচ্ছে কোনো ক্লাবের সাথে যুক্ত হলেন, হ্যাঁ, মানে ট্রেনিং কিন্তু আমরা অনেক ভাবে করতে পারি, ট্রেনিং একটা ট্রেনারের মাধ্যমে আমি ট্রেনিং করলাম, অথবা নিজে কোনো ফোকাস গ্রুপের সাথে একটা ডিসকাশনে যুক্ত হলাম যেখানে পার্টিকুলার কোনো টপিক নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে ডিসিশন দিতে হচ্ছে, হ্যাঁ, এরকম অনেক অপরচুনিটি থাকে। মামুন ভাই যেটা বললেন যে এখন ক্লাব বেসড মানে ক্যারিয়ার ক্লাব অনেক ইউনিভার্সিটি গুলাতে, সুতরাং ওরা কিন্তু এইসব জিনিস নিয়ে কাজ করছে। সো আপনাকে এই সেলফ অ্যানালিসিসটা করতে হবে যে আমি যে জবটার জন্য ড্রপ করছি আমার কি এই নেসেসারি একাডেমিক কোয়ালিফিকেশন এবং এটার সাথে রিলেটেড আমার সফট স্কিল যেগুলা, সফট স্কিল গুলা কি আছে কিনা, দেন ইউ সাবমিট ইউর সিভি। তারপর আমরা যখন সিভি রিসিভ করলাম, রিসিভ করার পর আপনার সেকেন্ড প্রশ্নটা কি ছিল আবার একটু যদি রিপিট করেন। আমাদেরকে একজন জিজ্ঞেস করছিল যে আসলে কখন আমরা সিভি দিব, কখন আমরা রিজিউমে ড্রপ করব, এটা নিয়ে জিজ্ঞেস করেছিল। আর সেকেন্ড জিজ্ঞেস করেছিল হচ্ছে কভার লেটারটা নিয়ে। তো আমাদের কভার লেটারটা কেমন হওয়া উচিত? ওকে, কভার লেটারে নরমাল বায়াস, আমি যেহেতু সিভি গুলা দেখি অনেক সময় আমি নরমাল বায়াসনেস যেটা দেখি যে আমার রেজিউমিতে যে জিনিসগুলো বলা আছে সেইগুলো জাস্ট এক্স্যাক্টলি কপি পেস্ট করে একটা সেন্টেন্স তৈরি করে ওই জায়গায় বসিয়ে দেয়া হয়, ঠিক আছে? সো কভার লেটার এবং আপনার সিভি দুই ধরনের রিপ্রেজেন্টেশন। সিভিতে মোর অফ আপনার ডিটেইলটা থাকবে, ঠিক আছে? আর কভার লেটার মানে হচ্ছে আপনার সামারি। আমরা যেমন কোনো রিপোর্ট তৈরি করতে যাই, হয়তো আমার ফ্রেশার যারা আছেন ওরা রিলেট করতে পারবেন, কোনো রিপোর্ট তৈরি করতে গেলে এক্সিকিউটিভ সামারি তৈরি করতে হয়, রাইট? সো এক্সিকিউটিভ সামারিতে টোটাল সিনারিওটা একটা প্যারাতে অ্যানালাইসিস করলাম, তারপর হচ্ছে ওই সিনারিওটাতে আমি কি কি সাজেশন দিচ্ছি ওই সাজেশন গুলা, এবং এট দ্য এন্ডে আমি ওটা ক্লোজ করি একটা কনক্লুশন দিয়ে যে এটার জন্য ইফেক্টিভ কি সলিউশন হতে পারে। সো কভার লেটারেও সিমিলার একটা প্যাটার্ন ফলো করতে হয়, হ্যাঁ, ঠিক আছে? ওইদিকে আমি সব দিব না। মামুন ভাই যেটা বলছিলেন যে আমি সিভি একটা মানুষকে দেখার আগে আমি আগে সিভিটা দেখছি, সো কভার লেটারটা আমি প্রথমে পাচ্ছি একটা সিভির সাথে, ওইদিকে আমি যেন একটা মানুষকে প্রপারলি দেখতে পারি যে একটা মানুষ আমার সামনে প্রেজেন্ট করছে নিজেকে, যার মধ্যে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওর এডুকেশনাল ক্যাপাবিলিটি কি আছে এবং থ্রু আউট ওর এডুকেশনাল টেনিওর ও কি কি জিনিসগুলা করেছে, ও কোনো প্রজেক্টে পার্টিসিপেট করেছে, স্পেশাল একটা প্রজেক্ট যেটাতে ও নিজেকে ভালোভাবে তুলে ধরতে পারবে, ওই রকম একটা প্যারা দিয়ে ওর অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি, ওর লিডারশিপের ক্যাপাবিলিটি, টিম লিডিং এর যে ক্যাপাবিলিটি, এই জিনিসগুলা নিয়ে আসবে। তারপরের পোর্শনটাতে ও হয়তো হাইলাইট করবে ওর যে টেকনিক্যাল স্কিল গুলা নিয়ে ও কাজ করেছে, ওই জিনিসগুলা ও নিয়ে আসবে। নিয়ে আসার পর ও তখন বলবে যে আমি কেন অন্যান্য অ্যাপ্লিকান্ট থেকে নিজেকে আলাদা করে তুলে ধরছি, বা আমার কোন জিনিসটা হচ্ছে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে আলাদা। সো এই তিনটা জিনিস ও স্টেপ বাই স্টেপ তিনটা প্যারাতে হাইলাইট করলে আমি টোটাল সিভিটা দেখতে ইন্টারেস্টেড ফিল করব। আনটিল আই ফিল দ্য ইন্টারেস্ট টু গো থ্রু দ্য হোল সিভি, আমি কিন্তু ওই ক্যান্ডিডেটকে ফার্দার আমার রিক্রুটমেন্ট প্রসেসের ল্যাডারটাতে নিয়ে যাব না।
থ্যাংক ইউ এত সুন্দর করে গুছিয়ে আমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই মুহূর্তে মামুন ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাইয়া, আমরা তো সবাই জানি যে আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা গ্লোবাল ক্রাইসিস চলছে। তো এই সিচুয়েশনে আসলে আমরা কিন্তু সবাই জানি যে অনেকগুলো কোম্পানিতে কিন্তু জবলেস হয়ে যাচ্ছে, আবার যারা ফ্রেশার্স যারা আছে তো তারাও কিন্তু একটা অ্যালার্মিং পয়েন্টে আছে। তো তাদের এই অবস্থা নিয়ে যদি কিছু বলতেন যে নিউ হায়ার করার ব্যাপারটায় কতটুকু ফোকাস করা হচ্ছে কি হচ্ছে না, আচ্ছা, ধন্যবাদ বা রিমা। নিউ যদি হায়ার করাও হয় সেক্ষেত্রে কি কি দিকগুলোকে এমফাসাইজ করা হচ্ছে? আচ্ছা, আমি আপনার আমি গতকাল কয়েকটা জব পোর্টাল নিয়ে আমি আসলে একটু চেক করলাম, কয়েকটা জব পোর্টালের বর্তমান অবস্থা কি। আমাদের যদিও বলা হচ্ছে যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের এখন চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ, চাকরি নাই। অনেক প্রতিষ্ঠান থেকে আসলে যারা আছে এমপ্লয়ি যারা আছে তাদের অনেককেই হচ্ছে টার্মিনেট করা হচ্ছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠানে নতুন হায়ারিং পুরাপুরি বন্ধ। তো এই ধরনের আসলে অনেক অনেক কথা হচ্ছে। তো এর ভিতরেও কিন্তু আসলে বিভিন্ন প্রতিষ্ঠান এখনো কিন্তু হায়ার করছে। বিভিন্ন প্রতিষ্ঠান তারা তাদের আগে যেভাবে হয়তো হায়ার করতো সেই পরিমাণ হয়তো এখন হায়ার করছে না, কারণ তাদের ওভারঅল বিজনেসের অবস্থা আসলে সেইভাবে হচ্ছে না। কিন্তু তারপর তারা কিন্তু হায়ারিং কার্যক্রম অনেক ক্ষেত্রে চলছে। বিশেষ করে আপনার সেলস টিম, এটা কিন্তু আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে মানে কন্টিনিউ, এটা সবসময় এটা এটা হায়ারিং চলে। আর এর বাইরে হচ্ছে অন্যান্য পজিশন, যে সমস্ত পজিশন আছে, বিশেষ করে ফিক্স টাইপের পজিশন যেগুলো আছে, সেই পজিশনগুলো আসলে হয়তো এখন হয়তো অনেকে চলে যায় নাই, অথবা কেউ হয়তো চাকরি ছেড়ে দিয়েছে। আমি আমার সাথে যাদের সাথে আসলে যোগাযোগ আছে তাদের মধ্যে অনেকে এরকম আছে যে যারা গত মার্চ মাস থেকে যখন আমাদের করোনার শুরু হলো এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রতিষ্ঠান হোম অফিস অ্যালাউ করলো, অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, তো মার্চ এপ্রিল মে জুন জুলাই এই যে সিচুয়েশনটা, বা জুন পর্যন্ত যে সিচুয়েশনটা, এবং হয়তো এটা সামনে হয়তো আরো বাড়বে আর কি। তো এই সময়েও কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের বড় বড় পদে অনেক লোককে নিয়োগ করেছে। তো আমরা যারা এইচআর এ আছি বা এইচআর সেক্টরে যারা আছি, তারা দেখতে পাই হচ্ছে আমরা আমাদের সাথে যোগাযোগ হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, তাদের বর্তমান ট্রেনিং অবস্থা কি, বর্তমান হায়ারিং অবস্থা কি, বর্তমানে তাদের এমপ্লয়ি স্ট্যাটাস কি, স্যালারি বেনিফিটের কি অবস্থা, এগুলো নিয়ে আসলে আমরা ইন্টারনালি আসলে আমাদের ডিসকাস হয়। তো আমরা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে মোটামুটি জানি, তো এখনো কিন্তু আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পজিশনে আসলে লোক নিয়োগ করছে। আর আমি যদি বলি, গতকালকে আমি আমাদের যে জব সাইট আছে, বিশেষ করে আমি কয়েকটা সাইডে আমি অবজার্ভ করলাম। তার মধ্যে এখন আমি একটু জবের অবস্থাটা আমি একটু এই মুহূর্তে বলি। বিডি জবস এর বর্তমান যে অবস্থা আছে, সেখানে আমি দেখলাম হচ্ছে লাইভ জব আছে হচ্ছে 1208টা আছে লাইভ জব আছে, যেখানে 712টি কোম্পানি হচ্ছে এখানে জব পোস্টিং দিয়েছে। আর এখানে রিসেন্ট একেবারে কালকে নিউ জব হচ্ছে 171টি জব। 171টি জব মানে কিন্তু 171টি পজিশন না, 171টি আসলে জব তারা পোস্ট করেছে। কিন্তু এখানে কিন্তু একটা কোম্পানি যখন একসাথে অনেকগুলো জবের দেয়, পোস্টিং দেয়, সেখানে কিন্তু একাধিক জব থাকে এর আন্ডারে। এবং বর্তমানে যদি বিভাগ করি, সেক্ষেত্রেও ঢাকায় বর্তমানে হচ্ছে 756টি তাদের পোর্টালি জব এই মুহূর্তে ভ্যাকেন্ট আছে। 756টি হচ্ছে জবের এখন আছে, তাদের পোস্টিং রেডি আছে, যারা লাইভ চলছে এখন। এর বাইরেও ঢাকার বাইরেও হচ্ছে অন্যান্য বিভাগীয় শহরে হচ্ছে তাদের অনেকগুলো জব আছে। আবার স্পেসিফিক ভাবে যদি কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ যদি বলি, বা ডিপার্টমেন্ট ওয়াইজ, যেমন এইচআর সেক্টরে জব এই মুহূর্তে হচ্ছে এইচআর এবং অর্গানাইজেশনাল ডিপার্টমেন্টে হচ্ছে 35টি জব পোস্টিং আছে এই মুহূর্তে। আমি এর বাইরেও আছে কোনো সেক্টরে আছে, যেমন অ্যাকাউন্টিং এ আছে 99 বা 99টি আছে। আবার আইটি এবং টেলিকমিউনিকেশন সেক্টরে হচ্ছে 141টি জবের তাদের পোস্টিং আছে। আবার জেনারেল ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনে আছে 53টি। তো সব মিলাই কিন্তু আসলে এখানে জবের পোস্টিং আসলে অনেক অনেক জবের পোস্টিং আছে। তো এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই যে নতুন যারা আসবে, যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তাদের জন্য আসলে জব মার্কেটে কোনো অপশন নাই।
তারা জব মার্কেটে যেতে পারবে না, অথবা জব মার্কেটে তাদের জন্য অপরচুনিটি নাই। জব মার্কেটে অপরচুনিটি সবসময় আছে, সবসময় থাকে। নিজেকে যদি ঠিকভাবে তৈরি করা যায়, নিজেকে যদি ক্যাপাবল করা যায়, এবং নির্দিষ্ট জায়গার যে পজিশনের জন্য যাকে চাচ্ছে বা যে পজিশনের জন্য যা রিকোয়ারমেন্ট আছে সেই পজিশনের মতো যদি নিজেকে তৈরি করা যায়, নিজেকে যদি সেই যোগ্যতা সম্পন্ন করা যায়, নিজের ভিতরে যদি স্কিল ডেভেলপ করা যায়, তাহলে অবশ্যই চাকরির বাজারে হচ্ছে নিজেকে ঢুকানো সম্ভব হবে। আজকে জব মার্কেটে সে ইজিলি ঢুকতে পারবে, এটাও একটা ব্যাপার। আর এছাড়া হচ্ছে অন্যান্য যত জব সাইট আছে, অন্যান্য যে সমস্ত লিঙ্ক আছে, আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখি যে প্রতিদিনই অনেকগুলা হচ্ছে অর্থাৎ জব রিলেটেড অনেক গ্রুপ আছে। তো এই গ্রুপে কিন্তু প্রতিদিনই বিভিন্ন পজিশনের জন্য অনেক ধরনের জব পোস্ট থাকে, এবং এর অনেকগুলো জব আছে যারা হচ্ছে জব পোর্টালে যাদের জব সার্কুলার দেওয়া হয় নাই, এই ধরনের অনেক জবও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে প্রতিদিন পোস্ট দেওয়া হচ্ছে। লিঙ্কডইনে এই সংখ্যা হচ্ছে আরো অনেক বেশি পরিমাণ জব প্রতিদিনই হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে কারো হয়তো উপকার হোক এই চিন্তা করে আমি আসলে প্রতিদিনই মিনিমাম হচ্ছে প্রতিদিন কমপক্ষে 20টা করে জব মিনিমাম আমি শেয়ার করি। ফেসবুকে একটা গ্রুপ আছে HR কেরিয়ার ইন বাংলাদেশ, এই গ্রুপে আমি শেয়ার করি, এবং লিঙ্কডইনেও এই ধরনের গ্রুপ আছে, এখানে আমি শেয়ার করি। যদি কোনো স্টুডেন্ট অথবা কোনো এক্সিকিউটিভ অথবা কোনো ম্যানেজার বা আমাদের প্রফেশনে যারা আছে তাদের যদি কারো কোনো উপকার হয়, মানে এখানে কোনো ধরনের বেনিফিট না, জাস্ট কারো যদি কোনো উপকার হয় সে হয়তো এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই চিন্তা করে হচ্ছে আমিও প্রতিদিনই কোনো না কোনো জব, আমার সামনে যদি কোনো জবের থাকে বা ইন্টারনাল সোর্সে কোনো জব যদি থাকে, তাহলে আমি ওগুলো আসলে শেয়ার করে দিই। তো আসলে যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টের হতাশ হওয়ার কোনো কারণ নেই। স্টুডেন্টরা যদি নিজেদেরকে ক্যাপাবল করতে পারে, এবং জব মার্কেটে এখন যা চাচ্ছে, এখন কিন্তু গতানুগতিক সেই জব মার্কেট না, এখন জব মার্কেট কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হয়ে গেছে। কোভিড এর কারণে এখন যাদেরকে রিক্রুট করা হবে, এখন এই করোনার কারণে এখন হোম অফিস চলছে, তো হোম অফিসে কিভাবে অফিস করতে হয় এটা জানতে হবে। তারপর ডিজিটাল যে ডিভাইস সমূহ আছে সেগুলো কিভাবে ইউজ করতে হয়, এখন জুমে কিভাবে মিটিং করতে হয়, জুমে কিভাবে ট্রেনিং এ অ্যাটেন্ড করতে হয়, আমাদের অন্যান্য যে এগুলো আছে, হ্যাঁ, তো সেইগুলা ব্যবহার জানতে হবে। এবং বেসিক কিছু এটিকেট আছে, সেসব এটিকেট গুলো আসলে তাকে শিখতে হবে, বেসিক ম্যানার গুলোও শিখতে হবে। তো সব মিলিয়ে হচ্ছে সব মিলিয়ে তাকে কিন্তু এখন পেপারলেস অনেকটা রিজভি ভাই যেটা বলছিলেন যে পেপারলেস, আমরা আসলে পেপারলেস হয়ে যাচ্ছি। হ্যাঁ, পেপারলেস হচ্ছে, কিন্তু তার যে সিভি দিবে বা তার যে ডকুমেন্ট সাবমিট করবে, আমি আমার বাস্তব থেকে আমি বলি একটু, আমি কোনো একটা পজিশনের জন্য যখন কাউকে কোনো পজিশনের জন্য আমরা যদি জব পোস্ট দেই, কোনো সোশ্যাল মিডিয়ায় দিলাম, তো একটা পজিশনের জন্য যে কোনো একটা পজিশনের জন্য একটা পোস্ট দিলে সোশ্যাল মিডিয়ায় বা লিঙ্কডইনে যদি পোস্ট দেই, আমি যদি একদিন ডেডলাইন দেই, শুধুমাত্র একদিন ডেডলাইন দিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু পরের দিন আমার কাছে 1000-এর উপরে সিভি জমা হয়ে যাবে আমার কাছে, এবং সবগুলো সিভি হচ্ছে সফট কপি। কিন্তু এখন এর ভিতরে কিন্তু অনেক সিভি আমরা পাচ্ছি যেখানে হচ্ছে মেইলে কিন্তু সাবজেক্ট লাইনে কিন্তু তার কোনো সাবজেক্ট নেই, কোন পজিশনের জন্য সিভি করেছে। আবার হচ্ছে অনেকে হচ্ছে মেইলের বডিতে কোনো ধরনের কোনো কিছু লেখাও নাই যে আসলে কোন পজিশনের জন্য করছে, শুধু একটা সিভি পাঠিয়ে দিয়েছে, তাই সারা ভাবে সে একটা সিভি শুধুমাত্র একটা পাঠানোর কাজ পাঠিয়ে দিয়েছে। অনেকে আবার সিভির সাথে তার ন্যাশনাল আইডির ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, তারপর এগুলো সব স্ক্যান কপি, ছবি স্ক্যান কপি, তারপর হচ্ছে সিভি স্ক্যান কপি, যত সার্টিফিকেট আছে সব স্ক্যান কপি। তো আমি যখন দেখবো যে আসলে তার পার্ট অনেক কিছু সিভিতে অনেক কিছু মেইলে পাঠিয়েছে, আমি কিন্তু এইসব ঝামেলা করার সময়ও নাই, কারণ এগুলো নিয়ে সময় নষ্ট করার মতো সময় নেই। আমি কিন্তু স্বাভাবিকভাবে তার ওই মেইলটা নিয়ে আর ঘাটাঘাটি করবো না। আমি শর্টলি যে সিভি গুলো আসলে 100% ওকে থাকবে, সেই সিভি মূলত আসলে আমি ডাউনলোড করবো, অথবা সেই সিভি নিয়েই আসলে আমি কাজ করবো। তো এই ধরনের অনেক সিভি আছে যেখানে হচ্ছে সে এখনো জানে না সিভিতে কিভাবে ছবি অ্যাড করতে হয়, সিভির ফরম্যাটিং আসলে কিভাবে হবে, সিভিতে আসলে মেইল অ্যাড্রেসটা আসলে লিখতে হয় না। অনেকে কল দেওয়ার সময় আমি দেখি যে তার কোনো মোবাইল নাম্বার দেওয়া হয়নি, অথবা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সে এত দ্রুত টাইপ করেছে যে এত ব্যস্ত, তার চাকরি খোঁজার চেয়েও সে আসলে এতটাই ব্যস্ত যে তার যে মেইল আইডিটা ঠিক আছে কিনা, তার মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা সেটা দেখার মতো তার সময় হয় না। সে
11 ডিজিটের যে মোবাইল নাম্বার, সেখানে তার একটা ডিজিটই নাই। তো স্বাভাবিকভাবে তাকে আমি কোনোদিনও কিন্তু খুঁজে পাবো না। তো এই বিষয়গুলা মানে এত অস্থির আবার এখানে কিন্তু দেখা যায় যে আমরা রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও হয়তো বা যার রেফারেন্স দিচ্ছি তার মানে তাকে ইনফর্মই করা হচ্ছে না, এই ব্যাপারটাও কিন্তু দেখা যায়। এটাও দেখা যাচ্ছে যে আমরা এমন হয় যে ক্যান্ডিডেট আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু ক্যান্ডিডেটের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আবার আরেকটা বিষয় আমি এখানে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট ফ্রেশার যারা আছে অথবা ক্যান্ডিডেট তার চাকরি দরকার, তো সে তার মোবাইল নাম্বারটা দিয়েছে, কোনো কোম্পানি থেকে তাকে যখন ইন্টারভিউর জন্য কল করা হয় সে রিসিভ করে না, আননোন নাম্বার রিসিভ করে না। তো তার আননোন নাম্বার নোন হবে কবে আর সে কবে চাকরি পাবে, এটা ইটস ভেরি ডিফিকাল্ট। আর রেফারেন্সে তখন যদি তাকে তার রেফারেন্সে যারা যাদের রেফারেন্সে থাকে তাদেরকে যদি কল দেওয়া হয়, সে হয়তো আসলে তার সম্পর্কে ওইভাবে জানে না। যে কারণে আমাদের এমন হলো যে কোনো ক্যান্ডিডেটকে খুবই পছন্দ হয়েছে, তার সিভি আসলে অনেক পছন্দ হয়েছে, তাকে নেওয়ার ব্যাপারে আসলে আমি অনেক চিন্তা করছি বা তাকে ইন্টারভিউর জন্য ডাকবো, তখন যদি তার কন্ট্যাক্ট নাম্বার কোনোভাবে না পাওয়া যায়, কিন্তু তাকে যেহেতু আমি নিতে চাচ্ছি বা তাকে আমি কল করতে চাচ্ছি, সেক্ষেত্রে তখনই আমরা তার রেফারেন্স যাকে দেওয়া হয় তাকে আমরা কল করি। কিন্তু সে যদি তখন যদি রেফারেন্স যদি বলে যে আমি আসলে চিনি না তাকে অথবা তাকে জানি না, তাহলে আসলে মানে তাকে তো আসলে কোনোভাবে নেওয়া সম্ভব না। প্রথমেই কিন্তু সে ডিসকোয়ালিফাই, তারপর যদি কোম্পানি তাকে যদি কনসিডার করে বা কোম্পানি কোনোভাবে তার সিভির কারণে তাকে ডাকতে চায়, সেক্ষেত্রে কোনো ওয়ে কিন্তু থাকে না। তো এই জন্য আমি যারা ফ্রেশার অথবা যারা জব সিকার তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সিভি ডেভেলপ করার সময় বা সিভি তৈরি করার সময় খুব খেয়াল করে সিভি তৈরি করবেন, এবং অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এগুলো প্রপারলি দিবেন। এখানে কোনো ধরনের ভুল আছে কিনা ডিজিট প্রয়োজনে গুনে দেখবেন, মোবাইলের কয় ডিজিটের মোবাইল নাম্বার লিখেছেন এটা আসলে সঠিক আছে কিনা, না কোনো মিস্টেক আছে, এরপরেই পাঠাবেন। এবং মেইল করার সময় অবশ্যই কোন পজিশনের জন্য আসলে মেইল করেছেন এই পজিশনটা অবশ্যই সিভির সাবজেক্ট লাইনে উল্লেখ করবেন যে আসলে কোন পজিশনের জন্য আপনি মেইল করেছেন। এছাড়া হচ্ছে সিভিটা আসলে প্রপার ওয়েতে যদি আসে, প্রপারলি আসে এবং নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যদি সিভিটা আসে, তাহলে কিন্তু আসলে সিভিটা ডাক পাওয়ার কথা এবং ইন্টারভিউর জন্য কল পাবে হয়তোবা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা কিন্তু সিভি নিয়ে মোটামুটি একদম বিশদ আলোচনা জেনে গেলাম আলোচনার মাধ্যমে। তো রনি ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, ভাইয়া কি আমাদের সাথে আছেন? সুমাইয়া, হ্যাঁ আমি আছি। আমি একটা কোয়েশ্চেন নিব বিকজ আমাকে ইন্টারভিউ নিতে হবে এখনই আরেকটা ইসের মাধ্যমে। I will just answer one question and would leave with your permission. আচ্ছা, আমি জাস্ট লিমিটেড একটা কোশ্চেন তাহলে করে দিচ্ছি। ওকে, ভাইয়ার কাছে জানতে চাইবো যে ভাইয়া এই যে এত প্যান্ডামিক একটা সিচুয়েশন চলছে, আমরা সবাই জানি যে আশেপাশে হচ্ছে জব নিয়ে যে যার জব আছে সেটা নিয়ে হাহুতাশ অবস্থা। তো নতুন জব পাওয়া নিয়েও কিন্তু একটা মোটামুটি সবার মধ্যে একটা আশঙ্কা আছে। তো সেই জায়গাটা থেকে আমি জানতে চাইবো যে মামুন ভাইয়া তারপর স্যার যেমন আমাদের বিষয়ে অনেকটাই বললো যে এই সিচুয়েশন আমাদের কি কি করা উচিত, বাট আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিচুয়েশনটার পরে মানে পোস্ট করোনা যে সিচুয়েশনটা যাবে, তো ওই সময়টার জন্য আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে পারি বা ওই সময়টা আসলে কিভাবে হায়ার করা হবে নতুন কোম্পানিগুলোতে। আচ্ছা, এক হচ্ছে আসলে কোভিড এর ইফেক্ট কিন্তু সব কোম্পানিতে সমানভাবে পড়েনি আর কি। যেমন ফার্মাসিউটিক্যাল বিজনেস, ফুড ইন্ডাস্ট্রি, দে আর গ্রোয়িং। রিটেল চেইন হওয়ার কারণে আমাদের অপারেশন কিন্তু শুরু থেকে সেম রয়েছিল। আমরা একটানা অফিস করেছি। এখন যেহেতু লকডাউন খুলে দিয়েছে, মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে, আমরা এখন শিফটিং করে আমাদের এমপ্লয়ীদের আসতে বলছি। কিন্তু এর আগ পর্যন্ত, লকডাউন খোলার আগ পর্যন্ত কিন্তু আমরা একটানা অফিস করেছি এবং আমাদের নতুন আউটলেট ওপেন হচ্ছে এই মাস এবং আগামী মাসের ভিতরে আমরা নতুন 15টা আউটলেট ওপেন করতে যাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু প্রচুর এমপ্লয়মেন্টের সুযোগ আছে। কিছু কিছু ইন্ডাস্ট্রি আপনার এর দ্বারা এফেক্টেড হয়েছে। সো তারা যখন ব্যাক টু নর্মালে আবার চলে আসবে, তারাও কিন্তু রিক্রুটমেন্ট আবার করবেন। সো কবে আসবে এটাই হচ্ছে প্রশ্ন। আমরা জানি না যে আসলে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সার্বিকভাবে। তবে একটা জিনিস বলে রাখি যে পোস্ট কোভিড যেই ইন্ডাস্ট্রি বা ওয়ার্ক নেচার হবে, সেখানে টেকনোলজির অনেক ইনফ্লুয়েন্স থাকবে। কারণ আমরা চিন্তা করছি আসলেই যে স্পেস নিয়ে আমরা অপারেট করি, এত স্পেস আদৌ দরকার আছে কিনা। যেমন আমরা স্বপ্নে কিন্তু এখন আমরা আমাদের কাস্টমারদেরকে আউটলেটে এসে বাজার করার
পাশাপাশি তাদের বাসায় পৌঁছে দেওয়ার হোম ডেলিভারি সার্ভিস চালু করেছি, ই কমার্স চালু করেছি। ফলে আউটলেটে কিন্তু বেশি ম্যান পাওয়ার আমাদের আর প্রয়োজন হচ্ছে না, আমরা তাদেরকে অন্যান্য চ্যানেলে ইউজ করছি। সো অন্যান্য সব চ্যানেল কিন্তু টেকনোলজির সাথে পরিচিত হতে হবে। সো আমরা যারা আছি জব খুঁজছি, আপনাদেরকে টেকনোলজির সাথে ইন্ট্রোডিউসড হতে হবে। নতুন নতুন টেকনোলজি কিভাবে কাজ করে, আপনাকে এক্সপার্ট হইতে হবে না, বাট ইউ হ্যাভ টু বি আ গুড ইউজার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এমপ্লয়ি নাম্বার হয়তোবা যখন নতুন নিয়োগ হবে তখন হয়তোবা অতটা করতে পারবে কিনা, কারণ অনেক ইন্ডাস্ট্রি যে পরিমাণ লসের ভিতর দিয়ে যাচ্ছে, তারা ওই ইকোনমিক ক্রাইসিসটা রিগেইন করার জন্য, কাটিয়ে ওঠার জন্য হয়তোবা কম লোক দিয়ে বেশি কাজ করাতে চাইবে। So if you want to be a resource to the organization, you have to learn how to do multitasking. হ্যাঁ, সো আমি হয়তো এমন হবে না যে আপনি একটা রোলে আছেন, আপনি হয়তো বা ফিনান্সে আছেন, আপনাকে মেবি ইউ অলসো হ্যাভ টু কন্ট্রিবিউট টু সেলস। হ্যাঁ, সো আমাদেরকে যেরকম আমাদের অলরেডি আমরা এটা করি, এটা অবশ্য আমাদের পার্ট অফ কালচার যে আমরা টিম অ্যাপ্রোচে কাজ করি। আমাদের অর্গানাইজেশনটা প্রজেক্ট বেসড একটা অর্গানাইজেশন। একটা প্রজেক্টে বিভিন্ন ফাংশনের লোকজন একসাথে কাজ করে আমরা ইন্টারনালি একজন এমপ্লয়িকে মাল্টি ট্যালেন্টেড করে ফেলি, মাল্টি টাস্ক করার অ্যাবিলিটি তাদেরকে তৈরি করে দেই। কিন্তু যারা এই ধরনের প্রতিষ্ঠানে নেই বা যারা নতুন, তাদেরকে স্বইচ্ছাই এই বিষয়গুলি করতে হবে। সো ইউ হ্যাভ টু বি a multitasker in near future. Get oriented with newer technologies. So এই দুইটা জিনিস আমি বলবো। আর বলবো যে এই সময়টাকে কাজে লাগান, লার্ন নিউ স্কিলস। অনেক স্কিল খুব গুরুত্বপূর্ণ, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা ক্রিটিক্যাল স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা ক্রিটিক্যাল স্কিল, how to get along with others well একটা critical skill. So resourcefulness হচ্ছে you know a bit about everything and you are expert in few areas. So এই অ্যাপ্রোচটা সামনের দিনগুলিতে সবচেয়ে বেশি কাজ করবে বলে আমার মনে হয় আর কি, যে you can add value to any project that you get involved in, but you have your own expertise, your own area of competencies, যেই জায়গাটাতে you are best. So আমার তরফ থেকে এটাই সাজেশন থাকবে যে আমি যেটা বলি যে বি অবসেসড whatever you are doing. আপনি যেই ফিল্ডে হন, যেই সাবজেক্টটি পড়াশোনা করেন, ওই সাবজেক্টটা এমন ভাবে আত্মস্থ করেন, যে কাজটা করেন ওইটা এত সুন্দরভাবে করেন যে you stand out of the crowd. Okay, so Everest হয়ে কোনো লাভ নাই. The future is not for the Everest people. The future is for the outstanding on, and only the fittest will survive. So be fit both mentally and physically, and be ready to go through a bigger and bigger challenging world, এবং সেখানে অনেক নতুন নতুন অপরচুনিটি আসবে। মেক শিওর দ্যাট ইউ আর রেডি টু গ্র্যাব দোজ। স্যারের কাছে জানতে চাইবো যে স্যার এই যে বলছিলেন যে 15টা আউটলেট করা হচ্ছে, তো এখান থেকে আমাদের এক্সিলেন্সে অলরেডি অলমোস্ট মানে 70+ অ্যাম্বাসেডর শুনছে, আমাদের এক্সিলেন্স বাংলাদেশ থেকে কি কোনো অপরচুনিটি পাওয়া যাবে? That's open for everyone. That's open for everyone. আমি হয়তো বা এক ফাঁকে আমাদের ইমেইল অ্যাড্রেসটা শেয়ার করে দিব এক্সিলেন্স বাংলাদেশের সাথে, এবং আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলি আপনি কর্ম অ্যাপে দেখতে পাবেন, এবং কিছু ফেসবুকের আমাদের ফেসবুক প্রোফাইলেও আমরা দিয়ে থাকি। সো ইউ ক্যান গো থ্রু দ্যাট অ্যান্ড অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ সো মাচ। সো স্যার কাছে লাস্ট একদম শর্টলি জানতে চাইবো যে স্যার কর্মর থেকে কোনো প্রত্যাশা আছে কি, সেটা নিয়ে জানতে চাইবো। যে কর্ম এই যে ইভেন্ট গুলো করছে, আমরা একসাথে এক্সপিরিয়েন্স বাংলাদেশ এবং কর্ম মিলে এই প্রোগ্রাম গুলো করছি, ফর দ্য ফার্স্ট টাইম অনলাইন আমরা এইচআর মিট আপ করছি, তো এখান থেকে কি প্রত্যাশা করছেন?
আচ্ছা, কর্মের সঙ্গে আলাদা আমাদের হয়, উই হ্যাভ সেপারেট ডিসকাশনস উইথ কর্ম, উই work very closely with Kormo, so I will sit with them and give them our feedback. And for the time back, I really have to take a leave. Thank you very much for inviting me. Hopefully I will meet another day in another session. শিওর স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। তো আমরা মামুন ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাইয়া এই যে কর্ম প্রেজেন্স অনলাইন আমরা যে এইচআর মিট আপ করছি অর্গানাইজ বাই এক্সিলেন্স বাংলাদেশ, তো এখান থেকে কর্ম থেকে আপনি কি প্রত্যাশা করছেন? দুজনের কাছে জানতে চাইবো। প্রথমে মামুন ভাইয়ের কাছে যাচ্ছি। আচ্ছা, কর্ম একটা ওয়েব পোর্টাল, যারা অলরেডি কাজ করছে। আমি কর্ম সম্পর্কে গতকালকে বেশ কিছু বিষয় একটু আইডিয়া নিয়েছি। মতো অনেক বিস্তারিত আসলে কর্ম সম্পর্কে খুব বেশি জানি না বা বিষয় আমার হয়নি। তো আমি যতটা জানি যে সেটা হচ্ছে কর্ম স্পেসিফিক ভাবে বিভিন্ন পজিশন গুলা যখন কেউ পোস্ট দিচ্ছে, কোনো কোম্পানি পোস্ট দিচ্ছে বা কর্ম সেটা অ্যানাউন্স করছে, এবং যারা সিভি আপলোড করছে, ওখানে বিভিন্ন পজিশনে সিভি আপলোড করছে, সেক্ষেত্রে কর্ম হচ্ছে সিভি গুলো আসলে ডিফাইন করছে, সেগ্রিগেট করে দিচ্ছে যে এই সিভির সাথে আসলে কোন কোন পজিশন গুলো ম্যাচ করছে, এবং এই সিভির সাথে বিভিন্ন পজিশন যখন পোস্ট করা হচ্ছে বা বিভিন্ন পজিশনে যখন সার্কুলার হচ্ছে, তো সেক্ষেত্রে কর্ম যে কাজটা করছে, যে কর্ম হচ্ছে তার যে রিজার্ভ সিভি থেকে সে হচ্ছে বাছাই করে দিচ্ছে যে কার সিভিটা আসলে এর সাথে ম্যাচিং করছে, এই একটা ব্যাপার। সাথে সাথে হচ্ছে সে একটা নোটিফিকেশন করছে, কর্ম নোটিফিকেশন থ্রু করছে যে সেখানে যে এটা তার সাথে ম্যাচ করছে। তো আমি এই ধরনের কিন্তু লিঙ্কডইনের বেশ কিছু গ্রুপে বা বেশ কিছু ইসের সাথে দেখছি যে তারা কন্টিনিউ নোটিফাই করতেছে, কন্টিনিউ তারা মেইল করছে যে এই মুহূর্তে হচ্ছে এই জব আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করছে, এই মুহূর্তে এতগুলো জব আছে যেগুলো আপনি আপনার জন্য তো আপনি এটা এগ্রি করছেন কিনা, এবং এটা বাংলাদেশে এবং অ্যাব্রড টোটালি হচ্ছে মূলত এটা নিয়ে করছে। তো কর্ম এই একই কাজ করছে, বা এটাকে হয়তো আরো অনেক দ্রুত আর কি প্রসার করছে এবং অনেক ব্যাপক বিস্তৃত ভাবেই এটা নিয়ে আসলে কাজ করছে। তো সবকিছু মিলে হচ্ছে আজকে যে কর্মর যে এই যে উদ্যোগটা, বিশেষ করে তরুণদের জন্য উদ্যোগটা, যারা তরুণরা আছেন, যারা জব সিকার আছেন, যারা ফ্রেশার আছেন, বা এখন যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট যারা আছেন, পাশাপাশি এবং সাথে আপনাদের এক্সিলেন্স বাংলাদেশের সাথে যারা যুক্ত আছেন, তো এই যে যৌথভাবে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এক্সিলেন্স বাংলাদেশ এবং কর্ম, এটা অবশ্যই অনেক অনেক ভালো একটা উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। যেমন যদি বলি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভ আমি পাইনি, কিন্তু এখন যারা স্টুডেন্ট আছে, এখন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, যারা কিভাবে জব মার্কেটে যাবে, তারা কিভাবে জব সোর্স করবে, এবং কর্মর যে অ্যাক্টিভিটিসটা যেটা আছে, যে তারা সিভির সাথে ম্যাচ করে কোন জবটা আসলে ম্যাচ করছে এবং সেটাকে নোটিফাই করা, এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট এবং এটা তাদের জন্য অত্যন্ত সহযোগী একটা বিষয়, যেটা আসলে আমরা আমাদের সময় আসলে এইভাবে আমরা পাইনি। তো এই জন্য আমি বলবো যে বর্তমান যারা জব সিকার আছে বা প্রার্থী আছে, তারা অবশ্যই লাকি, এবং কর্ম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অলরেডি তারা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাথে কাজ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে কর্ম সাপোর্ট দিচ্ছে। তো এটা আরো বিস্তৃত হচ্ছে, যখন কোম্পানি সংখ্যা বাড়বে বা প্রতিষ্ঠানের সংখ্যা, যখন প্রতিষ্ঠানের এনগেজমেন্ট যখন এখানে বাড়বে, তখন জব সিকাররা কিন্তু আরো অনেক কোম্পানির জব সম্পর্কে তারা জানতে পারবে এবং তাদের ব্যাপক সংখ্যক জবের একটা অপরচুনিটি থাকবে। সেক্ষেত্রে কর্ম যে উদ্যোগটা নিয়েছে সেটা অবশ্যই ভালো, এবং কর্মর আসলে মানে এটা অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ। বিশেষ করে অন্যান্য জব পোর্টাল বা অন্যান্য জব সাইটের সাথে একটু পার্থক্য আছে, যে এটা আসলে তারা নোটিফাই করছে এবং এই জব কোনটা আসলে ম্যাচিং হচ্ছে, এই জিনিসটা খুবই ভালো একটা উদ্যোগ। থ্যাংক ইউ সো মাচ। রূপম স্যারের কাছে যেতে চাচ্ছি। আমাদের সাথে অলরেডি অনেকেই আছেন, সবার কমেন্টস গুলো রিড আউট করে নিব, বাট আমি মাঝে অনেকেরই কোশ্চেন নিয়েছিলাম, সো আই হোপ দ্যাট আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গিয়েছেন।
এন্ড রূপম স্যারের কাছে যাবো। স্যার, একদম লাস্টে জানতে চাচ্ছি যে এক্সিলেন্স বাংলাদেশ এবং কর্মর এই যে প্রচেষ্টা, ফর দ্য ফার্স্ট টাইম আমরা এইচআর মিট আপ করছি পুরোপুরি অনলাইনে, তো এটার ব্যাপারে যদি কিছু বলতেন কর্মর উদ্দেশ্যে এবং এক্সিলেন্স বাংলাদেশকে নিয়ে, এবং এক্সিলেন্স বাংলাদেশের অলরেডি অনেক অ্যাম্বাসেডর আছে, তাদের উদ্দেশ্যেও যদি কিছু বলতেন। Yeah, sure. First of all, আমি বলবো যে এক্সিলেন্স বাংলাদেশ যাদের মাধ্যমে আমি কন্ট্যাক্টেড হয়েছি তাদের কথা, you guys did an amazing thing. আমি বলবো যে together a huge number of potential employees for our organization, আমাদের অর্গানাইজেশনের জন্য আপনারা অনেক মানে একটা ভালো পুল তৈরি করে দিয়েছেন। আমি বলবো যে আপনি বললেন 60+ অ্যাম্বাসেডর আমাদের সাথে আছে এবং অবভিয়াসলি 70+, দ্যাটস কুল। যে 70+ অ্যাম্বাসেডর মানে হচ্ছে আমি 70+ লিডার ওদের মধ্যে দেখতে পাই, বিকজ দে আর রিপ্রেজেন্টিং দেয়ার ইনস্টিটিউশন অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর। সো এক্সিলেন্স বাংলাদেশ এই জিনিসটা খুবই ভালো করেছে যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে এতগুলা পোটেনশিয়াল ফিউচার লিডারকে আমাদের সাথে মিট করিয়ে দিয়েছেন। সো হোপফুলি আমি আরো ইন্টারঅ্যাকশনের চান্স পাবো ওদের সাথে, এবং ফিউচারে হয়তো অনেকেই আমাদের সাথে কাজ করবেন। এবং কর্মের এই সাথে যুক্ত হওয়া, আমি কর্ম সম্পর্কে আরো আগে জানতাম না, আমি সেম মামুন ভাইয়ের মতো আই গেট টু নো মানে খুব শর্ট টাইমে যে কর্ম কি করছে না করছে, এবং আমাদের সাথে ওদেরকে ইন্টারেক্ট করে দেয়াটা ইজ কোয়াইট গুড, যে ওরা রিয়েল সিনারিওটা আজকে একটু জানতে পারলো এবং কোন কোন জায়গায় ওদেরকে অ্যাকচুয়ালি ফোকাস করতে হবে। আমি বলবো যে রনি ভাই এবং মামুন ভাই এবং আমিও চেষ্টা করেছি যে ওই জায়গাগুলো পিন পয়েন্ট করে আইডেন্টিফাই করে দেয়া, যে ওরা যেন নিজেদেরকে আরো পলিশ করতে পারে এবং রেডি করতে পারে ফিউচার জব মার্কেটের জন্য। আমরা এদিকে অনেক ভালোভাবে চেষ্টা করেছি তুলে ধরার জন্য যে আপনার প্রি প্যান্ডেমিক সিচুয়েশন এবং পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে স্কিলের যে এক্স্যাক্টলি স্কিলের কিন্তু ম্যাসিভ ট্রান্সফরমেশন হয়েছে। হ্যাঁ, সো ফ্রম অফলাইন টু অনলাইন আমরা সবকিছু কভার করার চেষ্টা করেছি। দ্যাট ইজ would be a very helpful tip for all of you, definitely. So HR কর্ম by HR এবং কর্ম by Google এবং এক্সিলেন্স বাংলাদেশ কালেকটিভলি যে এফোর্টটা দিয়েছে, এটা নট অনলি যারা would be graduating or job seeker যারা আছে ওদেরকে হেল্প করেছে, আমাদেরকেও হেল্প করেছে টু আন্ডারস্ট্যান্ড যে কারা আমাদের পোটেনশিয়াল আছে এবং তাদের কে জানানোর একটা অপরচুনিটি দিয়েছে যে আমরা কি চাই। সো এদিকে কিন্তু আমি বলবো যে আমরা ফিল্টারিং এর আরো একটা অপশন পেয়ে গেলাম, যে ওরা এখন জানে যে কি করতে হবে না করতে হবে। সো আমাদের রিক্রুটমেন্ট লিড টাইম কমে আসবে। সো অ্যাজ এ বিজনেস আউটকাম আমি বলবো যে এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে। এবং কিছু কমেন্টস আমি নিয়ে নিব। আজকে মানে আমার যে পার্সন গুলো গেস্ট হিসেবে ছিল তাদের কথাগুলো আসলে এতই ইনফরমেটিভ ছিল, আমি আসলে কমেন্টস নেওয়ার সুযোগ পাইনি। তার মাঝ থেকে আমি অবশ্যই কোশ্চেন নিয়েছি এবং যাদের কোশ্চেন নেওয়া হয়েছে আই হোপ দ্যাট সবার অ্যান্সার পেয়েছেন। আমাদের সাথে ঐশী আছেন এবং দেখতে পাচ্ছিলাম তাসফিয়া আছেন জয়েন করে, রনি আছেন, রাহাত আছেন, তন্নি আছেন। এছাড়া আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম ওকে আমাদের সাথে মুন্না আছেন জয়েন করে, শ্রাবণী আছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আজকে আমাদের সাথে মানুষরা জয়েন করেছেন এবং বিভিন্ন শুধুমাত্র ঢাকা না ঢাকার বাইরে থেকেও অনেকে জয়েন করেছেন। সবাই তাদের প্লেস জানাচ্ছিলেন, বিভিন্ন জেলার মানুষ এই মুহূর্তে আমাদেরকে শুনছিলেন। তো যারা ভিউয়ার্স যারা আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মামুন ভাইয়াকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সাথে সাথে রূপম স্যারকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময়গুলোর মাঝখান থেকে আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। এবং আজকে আমরা কিন্তু মোটামুটি সিভি রাইটিং থেকে শুরু করে একদম ফুল প্রসেসটা কিভাবে আমাদের হওয়া উচিত, এই করোনা সিচুয়েশনে আমরা কি করব বা পোস্ট করোনা সিচুয়েশনে আমাদের কি কি হতে পারে জব মার্কেটে, তো ওভারঅল আমরা কিন্তু ট্রাই করেছি সবগুলোই কভার করার জন্য। সো আই থিঙ্ক আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ ছিল আজকের এই সেশনটা। তো সবাই অনেক ভালো থাকবেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। Excellence Bangladesh is excellent.
সুমাইয়া রিমা, আপনাকে অনেক ধন্যবাদ। এক্সিলেন্স বাংলাদেশের সাথে যারা জড়িত আছেন, রিয়াজ এবং আবরার সহ যারা আছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে যারা এতক্ষণ যারা আমাদেরকে শুনছিলেন, আমাদেরকে দেখছিলেন, আমাদের যারা ফেসবুক লাইভে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর পাশাপাশি কর্ম বাই গুগল এই প্রতিষ্ঠানে যারা যারা যুক্ত ছিলেন, তাদেরকেও আসলে অনেক ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থতা কামনা করছি।